ফাদার্স ডে। গাট্টু আর চিঙ্কি আজ খুব টেনশনে ছিল, কারণ ওদের সব প্ল্যান ভেস্তে গিয়েছিল। আজ ফাদার্স ডে এর দিনেই বাবাকে একটা স্পেশাল মিটিং এ অফিস যেতে হলো, আর এই জন্যই দুজন খুব উদাস ছিল। এখন কি করব চিঙ্কি? আমরা তো কত প্ল্যান করেছিলাম যে বাবাকে সারপ্রাইজ করা হবে। হ্যাঁ গাট্টু, কিন্তু বাবাকে তো অফিস যেতে হবে। সকালবেলা সেই বেরোবে, রাত্রে লেটে আসবে। তখনই মা ওদের রুমে স্ন্যাক্স দিতে আসে, আর ওদের এভাবে উদাস দেখে জিজ্ঞেস করে, আরে গাট্টু চিঙ্কি, আজ তোদের কি হলো? বাইরে গিয়ে খেলাধুলাও করছিস না তো, আর রোজকার মতো আমাকে তো বিরক্তও করছিস না। মায়ের কথা শুনে গাট্টু চিঙ্কি মাকে সব কথা জানিয়ে দেয়। আচ্ছা, এই ব্যাপার, কিন্তু এতে চিন্তা করার এত কি আছে? আমার কাছে একটা আইডিয়া আছে যাতে বাবাকে আমরা সারপ্রাইজ দিতে পারি। সত্যি তো মা? হ্যাঁ মা, আমাদেরও বলো না আইডিয়াটা কি। তোরা এক কাজ কর, বাবার জন্য বড় একটা হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড বানা, আর আমি পরের দিন তাড়াতাড়ি সকালবেলা উঠে ওনার অফিসের ব্যাগে সেই কার্ডটা রেখে দেব। তারপর অফিসে গিয়ে যখন সেই ব্যাগটা খুলবে, উনি সেই ব্যাগে দারুণ একটা সারপ্রাইজ পাবেন। আরে বাহ মা, এটা তো সত্যি একটা দারুণ আইডিয়া দিয়েছো। চিঙ্কি, আমাদের দেরি করা উচিত না, আমাদের সুন্দর কার্ড বানাতে হবে। এটা বলে দুজনে তাড়াতাড়ি সব ক্রাফটের জিনিস এক জায়গায় জড়ো করতে লাগে, আর মা ওদের দেখে হেসে ওখান থেকে চলে যায়। আর গাট্টু চিঙ্কি কার্ড বানানো শুরু করে দেয়। দেখ গাট্টু, আমরা আগে এই বড় পেপারটাকে এক সাইড দিয়ে ফোল্ড করব, এভাবে, আর তারপর এভাবে এটাকে প্রেস করব। হ্যাঁ, আর আমাদের হ্যাপি ফাদার্স ডে লেখা উচিত। আরে না না, আমি তো এখানে বড় কার্টুনের স্টিকার লাগাবো। না চিঙ্কি, এখানে সেই স্টিকার ভালো লাগবে না। আমাদের এখানে বাবার ফটো বানানো উচিত, আর হ্যাপি ফাদার্স ডে লেখা উচিত। এই কথায় দুজনে লড়তে লাগে, আর ওদের আওয়াজ শুনে মা ওখানে চলে আসে। আরে আবার কি হলো, লড়ছিস কেন? মা, আমি চিঙ্কির সঙ্গে কার্ড বানাবো না, আমি আলাদা কার্ড বানাবো। মা, আমিও গাট্টুর সাথে আর কার্ড বানাবো না, আমিও আলাদা কার্ড বানাবো। আরে বাবা, তোরা দুজন এভাবে কেন লড়ছিস বলতো? তোরা তো সব থেকে বেশি বুদ্ধিমান, তাই না? এখন তোরা দুজন যদি একটা কার্ড বানাস, তো ভেবে দেখ সেটা কত ভালো হবে, আর বাবারও সেটা দেখে কত ভালো লাগবে যে তোরা দুজন মিলে বাবার জন্য কার্ড বানিয়েছিস। মা, আমি সব কথা বুঝলাম, আমরা এখন দুজনে মিশে একটা ভালো কার্ড বানাবো। হ্যাঁ মা। এটা শুনে মা খুব খুশি হয়ে যায় আর নিজের কাজ করতে চলে যায়। গাট্টু, তোর মনে আছে আমাদের লাস্ট ক্রাফট ক্লাসে কত সুন্দর বড় বড় অরিগামি ফুল বানাতে শিখেছিলাম? হ্যাঁ চিঙ্কি, চলো সেই ফ্লাওয়ার বানাই। এটা বলে দুজনেই ফুল বানাতে শুরু করে দেয়। 2 ঘন্টা পরিশ্রমের পর দুজনের কার্ড তৈরি হয়ে যায়। দুজনে তখনই দৌড়ে যায় আর কিচেন থেকে মাকে ডেকে আনে। মা চলো না আমাদের সাথে, দেখো আমাদের কার্ডটাকে। মা তখন ওদের দুজনকে দেখে হাসতে লাগে, কারণ ওদের মুখে রং বেরঙের কালার, এমনকি টেপ পর্যন্ত লাগানো ছিল। আরে কি, কার্ড বানাতে বানাতে দেখছি তো তোরা নিজেদেরকেও রং করেছিস। আরে মা, আমাদের ছাড়ো, আমাদের কার্ডটা দেখো। মা তখন দুজনের সাথে রুমে যায় আর ওদের কার্ডটা খোলে। ওর ভেতরে মা, বাবা আর গাট্টু চিঙ্কির একটা ড্রয়িং ছিল, আর ওর আশেপাশে সুন্দর হ্যান্ডরাইটিং করে হ্যাপি ফাদার্স ডে লেখা আছে, আর কার্ডের বাইরে সুন্দর অরিগামি ফুল লাগানো আছে। আরে বাহ, এই কার্ডটা তো সত্যি দারুণ হয়েছে। বাবা এটা দেখে খুব খুশি হবে দেখিস। আর এত পরিশ্রম করার পর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? আয় তাড়াতাড়ি এসে খাবার খেয়ে নে। আর হ্যাঁ, আগে কিন্তু রুমটা পরিষ্কার করে নে। তারপর গাট্টু চিঙ্কি রুম পরিষ্কার করে খাবার খেয়ে নেয়, আর বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতে, আরে চিঙ্কি, ওঠো, দেখো বাবা কখন চলে গেছে। আর ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়। মা, বাবা চলে গেছে? হ্যাঁ, বাবা তো সকালবেলায় চলে গিয়েছে। মা, বাবাকে তো আজকে ভালোভাবে উইশ করতে পারলাম না। আরে বাবা, এতে উদাস হওয়ার কি আছে? বাবা অফিসে গিয়েছে, তোদের কার্ডটা খুলবে
দেখবি কি খুশি না হবে। হ্যাঁ চিঙ্কি, মা ঠিক বলছে, মন খারাপ করা উচিত নয়। ঠিক আছে গাট্টু। ওদিকে বাবা ব্যাগ খুলে দেখে। আরে এ কি, বাহ কত সুন্দর কার্ড এইটা। তারপর বাবা সঙ্গে সঙ্গে মাকে কল লাগায়, আর গাট্টু চিঙ্কি এক্সাইটমেন্টে ফোনের পাশেই বসেছিল। হ্যালো, হ্যাঁ বাবা। গাট্টু চিঙ্কি, তোমাদের কার্ড খুবই ভালো হয়েছে, খুব খুশি হলাম আমি। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। ওয়েলকাম বাবা, আমার খুব ভালো লেগেছে, তোমার আমাদের কার্ড খুব ভালো লেগেছে। আরে সেই ড্রয়িং এর ব্যাপারটাও তো বলো। দেখো যেটা গাট্টু আর চিঙ্কি কার্ডে বানিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলি পিকচারটা তো খুব ভালো হয়েছে। আচ্ছা বাচ্চারা, এবার বাবাকে বাই করে দাও, ওনাকে তো কাজও করতে হবে। বাকি কথা বাবা আসার পর ঘরে বসে করো। আচ্ছা মা, টাটা বাবা। টাটা বাবা, তাড়াতাড়ি এসো। সন্ধেবেলায় বাবা মাকে কল করে। আমার মনে হয় আমার আসতে সময় লাগবে। আচ্ছা, কোনো ব্যাপার না, তুমি সাবধানে এসো। বাবা মোটামুটি মাঝ রাতে বাড়ি ফিরে আসে আর আস্তে আস্তে দরজায় নক করে। হ্যাপি ফাদার্স ডে বাবা। আমরা পুরো ঘর ডেকোরেট করেছি আর তোমার জন্য কেকও বানিয়েছি বাবা। হ্যাপি ফাদার্স ডে। আর বাবা এসব দেখে খুব খুশি হয়ে যায়। আরে আমার ভালো বাচ্চারা, তোমরা কতটা কষ্ট করেছো আমার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। আর বাবাকে এভাবে খুশি দেখে গাট্টু, চিঙ্কি আর মাও খুব খুশি হয়ে যায়। তারপর সবাই মিলে কেক কাটতে যায় আর ফাদার্স ডে সেলিব্রেট করে। মায়ের মা। গাট্টু আর চিঙ্কি ক্লাসের পর নিজের বাড়ি ফিরছিল, তখনই রাস্তায় নিজের ক্লাস সোনুকে দেখতে পায়। আরে এটা তো শোনো না চিঙ্কি। হ্যাঁ গাট্টু, কিন্তু স্টেশনের দোকানে কি করছে? চল গিয়ে ওকে জিজ্ঞেস করি। হ্যাঁ চিঙ্কি চলো। তারপর গাট্টু আর চিঙ্কি সোনুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, সোনু তুই কে নিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ শোনো, আমাকেও দেখাও না। আরে গট্টু চিঙ্কি, আমি তো হ্যান্ডমেড পেপার আর গ্লিটার্স কিনছি। আচ্ছা, কেন? আরে মায়ের জন্য কার্ড বানানোর জন্যে। মাদার্স ডে আসতে চলেছে না, তাই আমি ওনার জন্যে একটা বড় আর সুন্দর মতন হ্যান্ডমেড কার্ড বানাবো। আরে বাপরে, আমি তো ভুলেই গিয়েছি গাট্টু, সামনে মাদার্স ডে আছে। আমরা তো এখনো মায়ের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যানই করিনি, তো কি করবো এবার? আরে হ্যাঁ চিঙ্কি, তুমি ঠিক বলছো, আমাদের খুব তাড়াতাড়ি মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করতে হবে। আচ্ছা সোনু, আমরা আসি, তোমাকে অল দ্য বেস্ট কার্ডের জন্য। তারপর গাট্টু চিঙ্কি সোনুকে বাই বলে নিজের ঘরের দিকে রওনা হয়। রাস্তায় গাট্টু চিঙ্কিকে বলে, চিঙ্কি তোমার কাছে কি প্ল্যান আছে? গাট্টু চলো আমরা মায়ের জন্য কার্ড বানাই। কিন্তু চিঙ্কি, লাস্টের তো মায়ের জন্য আমরা কার্ডই বানিয়েছিলাম না। আরে হ্যাঁ, সত্যি বলছিস তুই। তারপর দুজন কিছুক্ষণ ভাবতে লাগে। আমার কাছে একটা আইডিয়া আছে, চল না মায়ের জন্য তার ফেভারিট ডিশ বানাই। আরে বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া, কিন্তু মায়ের ফেভারিট ডিশ সেইটা কি? এটা তো আমিও জানি না। আরে হ্যাঁ, মায়ের ফেভারিট ডিশ মনে হয় গাজরের হালুয়া। আমরা সেইটাই বানাই, না হলে কেক। আরে গাট্টু, তুই মায়ের পছন্দের বলছিস না নিজের পছন্দেরটা বলছিস? একটা কাজ করি, চ বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ এটা ঠিক হবে। এটা ঠিক করার পর গাট্টু আর চিঙ্কু ঘরে ফিরে আসে আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগে যে তাড়াতাড়ি বাবা এসে ওদের মায়ের ফেভারিট ডিশ বলবে। রাত হতে বাবা অফিস থেকে ফিরে আসে আর ডিনার করে লিভিং রুমে বসে ল্যাপটপ খুলে কাজ করতে লাগে। তখন গাট্টু চিঙ্কি মাকে কিচেনে কাজ করতে দেখে আনন্দে লাফিয়ে বাবার কাছে আসে। বাবা, আমি কিছু জানতে চাই। হ্যাঁ বাবা, তুমি কি আমাদের এটা বলতে পারবে যে মায়ের ফেভারিট ডিশ কোনটা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তোমরা এটা জানতে চাও কেন? গাট্টু চিঙ্কি তখন বাবাকে সব কথা বলে দেয়। ও আচ্ছা আচ্ছা, বাচ্চারা, মনে হয় তোমার মায়ের ফেভারিট ডিশ মটর পনির মনে হচ্ছে তো। বাবা, মায়ের তো পনিরের থেকে অ্যালার্জি, তুমি ভুলে গেলে। চিঙ্কি, মনে হয় বাবাও জানে না যে মায়ের ফেভারিট ডিশ কি। এখন আমরা কি করি? গাট্টু,
যেমন আমাদের মা আমাদের ব্যাপারে সব জানে, তেমনি মায়ের ব্যাপারেও তার মা হয়তো সব বলতে পারবে। চিঙ্কি, আমি কিছু বুঝলাম না। আরে গাট্টু, আমি দিদার কথা বলছি তো। দিদা হয়তো নিশ্চয়ই জানে যে মায়ের ফেভারিট ডিশ কি। আর এটা বলে গাট্টু চিঙ্কি বাবাকে দিদাকে কল করতে জোরাজুরি করতে লাগে। বাচ্চারা, দাঁড়াও, আমি দিদাকে ফোন করছি। আর বাবা সঙ্গে সঙ্গে দিদাকে কল লাগায়। নমস্কার প্রণাম দিদা। দিদা। আরে দাদা ভাই দিদুন, কেমন আছো? ভালো? আর হঠাৎ করে আমাকে মনে পড়লো যে? দিদা, কিছুদিনে মাদার্স ডে আসতে চলেছে, তাই আমরা মায়ের জন্য ওনার ফেভারিট ডিশ নিজে হাতে বানাবো। হ্যাঁ দিদা, তুমি কি আমাকে এখন বলতে পারবে যে মা যখন ছোট ছিল তখন তোমার হাতের কোন খাবারটা মায়ের সব থেকে প্রিয় ছিল? আরে দাদু দিদুন, তোমার মা আমার হাতের গুড় আর তেঁতুল দিয়ে বানানো ভেন্ডির চচ্চড়ি বেশি ভালোবাসতো, চেটে পুটে খেত। ছোটবেলার থেকেই তো ভেন্ডি খাওয়া পছন্দ করতো না, কিন্তু জবের থেকে আমি এরকম ভাবে ভেন্ডি রান্না করে দেওয়া শুরু করি, তবে থেকে তোর মায়ের ওটা ফেভারিট হয়ে যায়। আরে, মা তো এখানে কোনোদিনই ভেন্ডি খায় না। আমি জানতাম না যে মায়ের ভেন্ডি এতটা পছন্দ হতে পারে। হ্যাঁ গাট্টু বাবা, তোর মা ভেন্ডি খায় না, তবে আমার হাতের ভেন্ডি চেটে পুটে খাবে। কত বছর হয়ে গেছে তোর মা সেই ভিন্ডির সবজি খায়নি। তাহলে দিদা, এই মাদার্স ডে স্পেশাল দিনে তুমি কি তোমার জাদুই রেসিপি আমাকে বলবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার মেয়ের জন্য আমি কি এইটুকু করতে পারবো না? একটা কাজ করো, যেমন যেমন আমি রেসিপি বলে যাব তুমি তেমনই লিখতে থাকো। আর সেই মাদার্স ডে শেষমেশ চলেই আসে। আজ বাবা অফিস থেকে ছুটি নিয়েছিল, যাতে উনি গাট্টু চিঙ্কিকে রান্না করতে সাহায্য করতে পারেন। মা বাজারে গিয়েছিল, আর এটাই একদম সঠিক সময় ছিল মায়ের জন্য রান্না করার। চলো বাচ্চারা, তাড়াতাড়ি কাজে লেগে যাই আমরা। তোমার মায়ের আসার আগে আমাদেরকে এই ডিশটা তৈরি করে নিতে হবে না? হ্যাঁ বাবা, দেখো আমি ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি। বাবা, আমিও তেঁতুল জলে ভিজিয়ে দিয়েছি। ভেরি গুড বাচ্চারা, এখন আমি ভেন্ডি কাটবো, তোমরা দিদার রেসিপিটাকে একটু জোরে জোরে পড়ে বলো। বাবা, সব থেকে আগে দিদার বলা মশলার মধ্যে ভেন্ডিগুলো দিতে হবে, তারপরে ফ্রাই করতে হবে, আর 3 কাপ জল দিতে হবে। আচ্ছা, ঠিক আছে গাট্টু, দাঁড়াও। এখন আগে কি করতে হবে বলো তো? এরপরে আপনাকে ভেজা তেঁতুল আর গুড় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। দে না গাট্টু, ডায়েরি আমাকে দে, এরপর থেকে আমি পড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চিঙ্কি, এই নাও। হ্যাঁ তো বাবা, এবার তোমাকে গ্যাস জোরে দিয়ে সবজি ভাজতে হবে, আর কিছুক্ষণ পর এতে নুন দিয়ে দেবে। বাচ্চারা, প্রায় প্রায় ভেন্ডি তৈরি হয়ে গেছে, এখন শুধু এর মধ্যে একটা তড়কা দেব। এই নাও, তড়কাও লেগে গেল। আহা, কি সুগন্ধ আসছে! হ্যাঁ, কি সুগন্ধ আসছে এখান থেকে। হ্যাঁ, গন্ধ তো দারুণ আসছে, মনে হচ্ছে সবজি দারুণ হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই রান্নাটা আমরা বানিয়েছি। আরে, আমরা কোথায় বানিয়েছি? সবজি তো শুধু বাবাই বানিয়েছে। তাতে কি হয়েছে? আমাদের ছাড়া কি বাবা এত ভালো রান্না কখনো করতে পারতো? তাই না বাবা? এটা তো 100 বার সত্যি। তোমাদের সাহায্য ছাড়া এটা কি করে হতো? চলো তাড়াতাড়ি এটাকে ডাইনিং টেবিলে রেখে দাও, মা তো আসতেই চলেছে। কিছুক্ষণের মধ্যে মা মার্কেট থেকে ফিরে আসে, আর ঘরে আসতে একটা পুরনো গন্ধ ওনার নাকে লাগে। তোমরা কিছু বানিয়েছো নাকি? এই গন্ধটা তো আমার খুব চেনা চেনা লাগছে। বাবা, গাট্টু, চিঙ্কি পরস্পরকে দেখে মুচকি মুচকি হাসতে লাগে, আর ওদের বানানো রান্না মাকে দেখায়। আরে বাহ, তোমরা কি করে জানলে যে এটা আমার ফেভারিট ডিশ? আর তোমরা এটা বানালে কি করে? মা, আমরা দিদার হেল্প নিয়ে এই ডিশটাকে বানিয়েছি। এসো না মা, একবার খেয়ে তো দেখো আর বলো কেমন হয়েছে। তারপর মা ভেন্ডির সবজি খায়। বাহ, একদম আমার মায়ের হাতের স্বাদ। দারুণ, ছোটবেলার কথা মনে পড়ে গেল।
তারপর গাট্টু চিঙ্কি একসাথে হ্যাপি মাদার্স ডে বলে। তখন মা বলে, থ্যাংক ইউ বাচ্চারা, আর আপনাকেও থ্যাংক ইউ। আমার এই সারপ্রাইজ দারুণ লেগেছে, আর তোমরা কত কষ্ট করেছো এর জন্য। আরে গাট্টু চিঙ্কির মা, তুমিও তো আমাদের জন্য এত কষ্ট করো, আমরা কি একটু করতে পারবো না? তখন মা একটু ইমোশনাল হয়ে যায়, আর গাট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তোদের আবার একবার ধন্যবাদ, সত্যি এই সারপ্রাইজটা আমার খুব ভালো লেগেছে। আর গাট্টু চিঙ্কি মায়ের কথা শুনে খুব খুশি হয়। হ্যালোউইন ফ্যান্সি ড্রেস। গাট্টু, চিঙ্কি আর অন্য বাচ্চারা গ্রাউন্ডে খেলছিল। ওফ, আমি তো থকে গেছি বন্ধুরা, চলো একটা ব্রেক নিয়ে নি। কি গুড্ডি, ক্লান্ত হয়ে গেলে? চলো সবাই একসঙ্গে বসি আমরা। তারপরে সব বাচ্চারা গ্রাউন্ডেই বসে পড়ে। বন্ধুরা, হ্যালোউইন আসছে, কিছু ভাবলে কি তোমরা? কি করব আমরা, কেমন করে সেলিব্রেট করব? ওহো, ভালো মনে করিয়েছো হ্যারি, আমাদের সবাই একসাথে মিলে কিছু একটা ভালো ভাবতে হবে। তারপরে সবাই একসাথে ভাবতে শুরু করে হ্যালোউইনে কি করবে। এক কাজ করা হোক, হরর মুভি নাইট প্ল্যান করা হোক। আরে না না বান্টি, হরর মুভি দেখতে পারবো না, বাবা মা বকবে। তাহলে কি কোথাও বাইরে যাই হ্যালোউইন পার্টি করতে? আরে আমরা একলা বাইরে কি করে যাব গুড্ডি? আর হ্যালোউইনে প্যারেন্টসরাও কোথায় ছুটি পাবে? অন্য কিছু ভাবি। ও, এইটা কেমন হবে, হ্যালোউইন ফ্যান্সি ড্রেস। ওয়াও, দেখলে ভালো না আইডিয়াটা? আমরা কলোনিতে একটা ফ্যান্সি ড্রেস রাখবো, আর এতে স্পেশাল কথা এইটা যে বড়রাও এর পার্ট হবে। ও, বড়রা কি মেনে নেবে? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সকলে নিজের প্যারেন্টসের সঙ্গে কথা বলি। সব বাচ্চারা ফ্যান্সি ড্রেসে পার্ট নেব, আর সবাই ব্ল্যাক আউটফিট পরবো। ওকে ওকে। তারপরে সব বাচ্চারা নিজেদের নিজেদের বাড়ি যায়। মা মা মা, হ্যাঁ গাট্টু, আমি এখানে আছি ব্যালকনিতে, বলো কি হয়েছে? মা, হ্যালোউইন আসছে, আর আমরা সবাই বাচ্চারা মিলে ঠিক করেছি যে আমরা ফ্যান্সি ড্রেস পার্টি করব। ও, এটা তো ভালো আইডিয়া, গুড। হ্যাঁ মা, আমরা চাই যে বড়রাও এই পার্টিতে যোগদান দিক, আর সবাই হ্যালোউইন সেলিব্রেট করুক। আরে এর মধ্যে খারাপ কি আছে? শুধু তোমরা পার্টিটা সন্ধেবেলা রেখো, যাতে সবাই ফ্রি থাকে। মা, আমরা ভেবেছি যে সব বড়রা একটা থিম ফলো করবে, যাতে ব্ল্যাক কালারের ড্রেস পরবে। কেমন হবে? এটা একটু মুশকিল হতে পারে, কারণ জানা নেই সবার কাছে ব্ল্যাক ড্রেস হবে কি না। আরে মা, আগে আমরা ট্রাই তো করে দেখি। হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, আমার কোনো প্রবলেম নেই। তোমরা শুধু সন্ধেবেলা একটু বাবার সাথেও কথা বলে নিও। ওকে মাম্মি, মা, thank থ্যাংক ইউ। তারপর গাট্টু চিঙ্কি খুশিতে লাফিয়ে নিজের সব বন্ধুদের কল করে, এটা জানার জন্যে যে কার কার প্যারেন্টসরা রাজি হয়েছে। আর মোটামুটি সবাই রাজি হয়ে গেছে। ইয়ে, সকলে মেনে গেছে, কিন্তু আমাদের স্ন্যাক্স আর মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। গাট্টু, তোমাদের পার্টির জন্য স্ন্যাক্স আমি বানিয়ে দেব, আর সেক্রেটারি আঙ্কেলের কাছে অনেক ভালো স্পিকার্স আছে, মিউজিকের জন্য ওনার সাথে কথা বলে নিও, ঠিক আছে? ও, তাহলে সব প্রবলেমই সলভ। সবাই হ্যালোউইন পার্টির জন্য একসাথে এসে যায়। গাট্টু, চিঙ্কি, গুড্ডি আর বান্টি মাম্মির বানানো স্ন্যাক্স এক এক করে পার্টিতে এনে দেয়। সেক্রেটারি আঙ্কেল বাড়ির থেকে স্পিকার্স নিয়ে আসে। সব বাচ্চারা হ্যালোউইনের স্পেশাল কস্টিউম পরে। চিঙ্কি ছোট একটা উইচ সেজেছিল, গাট্টু একটা পাম্পকিন, গুড্ডিও উইচ সেজেছিল, যার কাছে একটা জাদুর ছড়ি ছিল। হারি একটা স্কেলিটনের কস্টিউম পরেছিল। বান্টির কাছে একটা ঝাড়ু ছিল, যেটার মধ্যে ওর সব ম্যাজিক্যাল পাওয়ার্স ছিল। সব বাচ্চারা একে অপরকে দেখে হাসে। খাট্টু, তোমার আউটফিট তো তোমাকে খুব স্যুট করছে। কিন্তু চিঙ্কি তোমার থেকে কম। সব বড়রাও ব্ল্যাক কালারের ড্রেস পরে এসেছিল। ওয়াও, কত ভালো ডেকোরেশন হয়েছে না? মনেই হচ্ছে না যে বাচ্চারা এটা করেছে। হ্যাঁ বাবা, এটা তো মানতেই হবে, ডেকোরেশন একদম খুব ভালো হয়েছে। দেখলে বাবা মা, ছোটদের কামাল। হ্যাঁ বাবা, হ্যাঁ, মেনে গেলাম তোমাদের। তারপর গাট্টু আর চিঙ্কি একটা বড় বাক্স নিয়ে আসে। তার মধ্যে অনেকগুলো ডেভিল হর্ন হেয়ার ব্যান্ডস ছিল, যার মধ্যে এলইডি লাইটস ছিল। আরে এইটা কি বাচ্চারা? পাপা,
এটা পরেই তো হ্যালোউইন পার্টির আসল ফিল আসবে। এই হেয়ার ব্যান্ডগুলো পরে আমরা সবাই এক মতন দেখা যাব, আর তারপর খুব ডান্স করব। বাহ বাচ্চারা, এই হেয়ার ব্যান্ডগুলো তো সত্যি খুব মজাদার দেখতে। তারপরে সব বাচ্চারা হেয়ার ব্যান্ডগুলো বড়দেরকে দিয়ে দেয়, আর সবাই হ্যালোউইন পার্টির জন্য রেডি। এসো বাচ্চারা, আমি স্পিকার সেট করে দিয়েছি, চলো সকলে আমরা ডান্স করি। খুব মিউজিক বাজে আর সবাই খুব নাচ করে। মোটামুটি আধা ঘন্টা অনেক নাচ হয়। ওহ, আমি তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু মজা আসলো। হ্যাঁ, সবাই কত মজা করে ডান্স করলো। চলো এবার সবাই কিছু স্ন্যাক্স খেয়ে নাও তো। আসো, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। মাম্মির হাতের বানানোর স্ন্যাক্স দেখে সবাই চমকে যায়। মা অনেক কিউট কিউট হ্যালোউইন ইন্সপায়ার্ড স্ন্যাক্স বানিয়েছিল। ও ওয়াও মাম্মি, এই স্ন্যাক্সগুলো তো অনেক আলাদা। এরম তো আগে কোনোদিন বানাওনি তুমি। হ্যাঁ বাচ্চারা, আমি ভাবলাম পুরো পার্টিটা হ্যালোউইন থিমে আছে, তাহলে কেন না স্ন্যাক্সগুলো সেটার মতনই হয়। তাই আমি একটু রিসার্চ করে এগুলো বানিয়েছি। তোমরা সবাই টেস্ট করে বলো কেমন হয়েছে। সবাই স্ন্যাক্স খেয়ে নেয়। আরে বা মা, এটা তো খুবই ইয়াম্মি। হ্যাঁ মাম্মি, মজা এসে গেল। কত ডিফারেন্ট টেস্ট ছিল এগুলোর। ও থ্যাংক ইউ বাচ্চারা, আমার খুশি যে তোমাদের পছন্দ হয়েছে। সব বাচ্চারা আর বড়রা মার স্ন্যাক্সের খুব প্রশংসা করে আর এনজয় করে। আচ্ছা, তো এখন পার্টির ফাইনাল পার্ট আসতে চলেছে। সব বাচ্চারা পাপাকে সারপ্রাইজ হয়ে দেখছিল, কারণ বাবা এই প্ল্যানের বিষয়ে কিছুই জানতো না। হ্যাঁ বাবা, আমরা তো আর কিছু প্ল্যান করিনি। আরে তো আমি করেছি বাচ্চারা, তোমরা এত কষ্ট করলে, এত প্ল্যানিং করলে, তো একটা ছোট্ট সারপ্রাইজ তো আমিও দিতে পারি। দাঁড়াও, এক্ষুনি আসছি আমি। তারপরে বাবা যায় আর একটা বড় পাম্পকিন শেপের কেক নিয়ে আসে, যার উপরে হ্যাপি হ্যালোউইন লেখা ছিল। ওয়াও বাবা, এত বড় কেক! হ্যাঁ বাচ্চারা, এইটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট। সব বাচ্চারা কেক দেখে খুব খুশি হয়। তারপরে সবাই কেক কেটে হ্যালোউইন সেলিব্রেট করে। মজা এসে গেল, এইটা এখন অবধি সব থেকে বেস্ট হ্যালোউইন। হ্যাঁ গাট্টু, একদম ঠিক বলেছ তুমি। এইভাবে গাট্টু চিংকির হ্যালোউইন পার্টি খাওয়া দাওয়া আর হেসে খেলে শেষ হয়। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকতো। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না, আর সব সময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার। আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না। কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ,
জাদু করে? এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়েই দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখল যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল। আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকত। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে? জানি না, আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তা আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এইদিকে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে?
সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি। আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন, লোভের কারণেই আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। চিঙ্কির গরবা ক্লাস। আর 5 দিনে নবরাত্রি আসছিল। চারিদিকে খুশির আবহাওয়া ছিল। গাট্টু আর চিঙ্কি ড্রয়িং রুমে দাঁড়িয়ে গরবার প্র্যাকটিস করছিল। আর মা রান্নাঘরে নবরাত্রিতে স্পেশাল খাবার সব তৈরি করছিল। আরে গাট্টু, এটা কি করছো? দেখো আমাকে, আর ভালো করে সব স্টেপস ফলো করো। 1 2 3 রাউন্ড রাউন্ড ক্ল্যাপ ক্ল্যাপ। ওহো, তেমনই তো করছি চিঙ্কি, রাউন্ড ক্ল্যাপ রাউন্ড ক্ল্যাপ। না গাট্টু, তুমি ভুল করছো। একটু মন দিয়ে আমাকে ফলো করো। এমন করলে ভালো করে শিখতে পারবে না। তাহলে কি করে নবরাত্রি ভালো করে গরবা করবে? চিঙ্কি, আমি চেষ্টা করছি তো। তোমার মতন তো আর সবাই গরবা এক্সপার্ট হবে না না। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গাট্টু, তুমি তো জানো চিঙ্কি ডান্স নিয়ে কত সিরিয়াস। তুমি তো বলেছিলে তুমি চিঙ্কির থেকে গারবা শিখবে। এবার ম্যানেজ করো নিজের স্ট্রিক্ট গারবা টিচারের সাথে। মা, আমি যদি আগের থেকে জানতে পারতাম চিঙ্কি এত স্ট্রিক্ট হবে, আমি তার থেকে শিখতামই না। চলো চলো গাট্টু, কথা বলো না, আর আমাকে ঠিক করে ফলো করো। তখনই কলোনির কিছু বাচ্চারা আর সেক্রেটারি আঙ্কেল আসে। নমস্কার কাকু। নমস্কার বাবা। আসুন আসুন, কি ব্যাপার বলুন। আরে দেখুন না, বাচ্চারা জেদ করছে যে এই বছর নবরাত্রিতে একটা প্রপার গরবা হোক। আমরা তো এই ছোট মোটো তো গরবা করেই নিতাম। প্রপার গরবা নাইটের জন্য তো ভালো গরবাও আসা উচিত নয়? এত ভালো গরবা আমরা বড়রা কোথায় করতে পারি? হ্যাঁ, এটা তো আপনি একদম ঠিক বলছেন। তাই না? এখন আপনি বোঝান এদেরকে। বাচ্চারা জেদ করো না। আমরা বড়রা এত তাড়াতাড়ি এত কঠিন গারবা কি করে শিখব? আমাদেরকে কে শেখাবে? মা আর সেক্রেটারি আঙ্কেল মিলে সব বাচ্চাদেরকে বোঝাচ্ছিল। তখনই গাট্টু বলে ফেলে, মা, আমাদের চিঙ্কি আছে না, স্ট্রিক্ট গরবা টিচার। সবাই গাট্টুর কথা শুনে হয়রান হয়ে যায়। ও, আমি? না, আমি কি করে? আমি বড়দেরকে কি করে গরবা শেখাবো? তোমাকে শেখানো আলাদা কথা। আরে আরে, এতে আবার কি আলাদা? কলোনিতে সবাই জানে, বড় হোক কিংবা ছোট, সব থেকে ভালো গরবা তো চিঙ্কি করে। আর তুমি এত স্ট্রিক্ট, আর তুমি এত সিনসিয়ারলি শেখাও যে সবাই গরবা করে নিতে পারবে। মা, তুমি এখন তো দেখলে। এটা শুনে মা ভাবতে শুরু করে দেয়। আর মাও চিঙ্কিকে গারবা শেখানোর জন্য খোশামতি করে। হ্যাঁ, আমিও সেইটা শুনেছি। কলোনিতে সব থেকে বেস্ট গরবা তো শুধু চিঙ্কি করে। তো চিঙ্কি মা, তুমি আমাদের সকলকে গরবা নাইটের জন্য রেডি করবে? সবার কথা শুনে চিঙ্কিও একটু চিন্তা করতে শুরু করে। তারপর গাট্টু আর মার চোখে ওর জন্য যে কনফিডেন্সটা ছিল, সেটা দেখে চিঙ্কিরও একটা কনফিডেন্স এসে যায়। ঠিক আছে, আমি তৈরি। তাহলে আজ সন্ধ্যে থেকে সবার প্র্যাকটিস শুরু। আজ সবাই আমরা সন্ধ্যেবেলায় কলোনির পার্কে দেখা করব। কেউ লেট করবে না। দেখলে মা, স্ট্রিক্ট চিঙ্কি নিজের ফর্মে আছে। সবাই এই কথায় হেসে দেয়। তারপর আর কি ছিল, সন্ধেবেলা থেকেই চিঙ্কির গারবা ক্লাস শুরু হয়ে যায়। সবাই চিঙ্কির বলার টাইমে পার্কে একত্রিত হয়। নাও চিঙ্কি মা, সকলে এসে গেছে। বলো কি করতে হবে আমাদের? তোমরা সবাই একটা সার্কেল বানিয়ে ফেলো। আমি মাঝখানে দাঁড়িয়ে তোমাদের সবাইকে গাইড করতে থাকবো। আর সবাই মধ্যখানে কিছু কিছু গ্যাপে দাঁড়াবে। তাহলে আরাম করে স্টেপস ফলো হতে পারবে। সবাই একটা সার্কেল বানিয়ে ফেলে। গারবার জন্য সবাইকে নিজের বডি ফ্রি করতে হবে। এর জন্য ফ্লেক্সিবিলিটি খুব দরকার।
কিন্তু একদম ফোর্স করবে না, যতটা তোমরা পারবে ততটাই বেন্ড করবে। ওকে চিঙ্কি। এবার তোমরা সবাই আমাকে দেখে স্টেপসটা করতে চেষ্টা করো। 1 2 ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। তারপর চিঙ্কি কিছু স্টেপস করে আর সবাই চিঙ্কিকে ফলো করে। 1 2 ক্ল্যাপ ক্ল্যাপ রাউন্ড। এমন ভাবেই চিঙ্কি থেমে থেমে অনেকগুলো স্টেপস করে আর সবাইকে মন দিয়ে অবজার্ভ করে। আমার মনে হচ্ছে আমাদেরকে দুটো আলাদা আলাদা টিম বানাতে হবে, কারণ তোমাদের মধ্যে কিছু কিছু আছে যারা আরাম করে স্টেপসগুলো ফলো করে নিচ্ছে, আর এমন কিছু লোক আছে যাদেরকে একটু বেশি ট্রেনিং নিতে হবে। ওহো চিঙ্কি, তুমি তো কত ভালো করে সবাইকে অবজার্ভ করছো। হ্যাঁ মা, তা আমি এখন যার যার নাম নেব তারা অন্যদিকে এসে দাঁড়িয়ে পড়বে। তারপর চিঙ্কি অনেক জনকে আলাদা আলাদা করে ডাকে, আর বাবা আর গাট্টুও ওই টিমে যায়। মাম্মি অন্য টিমে ছিল, যাতে লোকে আরাম করে ডান্স করছিল। এবার আমি দুই টিমকে আলাদা আলাদা করে গারবা শেখাবো, ওকে? তারপর চিঙ্কি সবাইকে এক এক করে ডান্স শেখায়। দেখো তোমরা সবাই কত ভালো গারবা করে ফেলছো। তোমাদেরকে শুধু সব স্টেপস মনে রাখতে হবে আর অনেক প্র্যাকটিস করতে হবে, কিন্তু তোমাদেরকে তোমাদের ফ্লেক্সিবিলিটির উপরে কাজ করতে হবে। তার সাথে স্টেপসগুলো মনে রেখে খুব প্র্যাকটিস করতে হবে। সবাই চিঙ্কির কথা মন দিয়ে শোনে, কারণ আর শুধু 5 দিন বাকি। তাহলে আমরা রোজ 2 ঘন্টা প্র্যাকটিস করব, যাতে গারবা নাইটে ভালো করে পারফর্ম করতে পারি। এইভাবে চিঙ্কি রোজ নিজের দু টিমকে এক এক করে গারবা শেখায়। তারপর গারবার ঠিক একদিন আগে সবাইকে গারবা শেখানোর পরে ওদেরকে বলে, এবার তোমরা সবাই কালকের গারবা নাইটের জন্য একদম তৈরি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ চিঙ্কি মা, তুমি আমাদের না শেখালে তো এত ভালো গারবা এত কম সময়তে কি করে শিখতে পারতাম। হ্যাঁ চিঙ্কি, থ্যাংক ইউ। ওয়েলকাম। পরের দিন রাত্রে সবাই ঘাগরা চোলি আর পাজামা কুর্তা পরে কলোনির গারবা নাইটে আসে। হ্যাঁ মা, আজকে সবাই কত সুন্দর দেখাচ্ছে। সত্যিতে নবরাত্রির মজাই আলাদা হয়। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছ তুমি। আরে মা, চিঙ্কি আর বাবা কোথায়? দুজনকে তো দেখতেই পাচ্ছি না। ওই দেখো গাট্টু, প্যান্ডেলের বাড়ি দেখো, ওই যে দুজনে নিজের লাস্ট মিনিট গারবা প্র্যাকটিস করছে। ওহো, কি ব্যাপার! দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। 1 2 রাউন্ড ক্ল্যাপ ক্ল্যাপ। চলো বাবা, চলো চিঙ্কি, এখন ফাইনাল পারফরমেন্স। অনেক হয়ে গেছে প্র্যাকটিস। গাট্টু ঠিক বলছে বাবা, চলো। তারপর সবাই গারবা করতে চলে যায় আর ডিজি স্পিকারসে গারবা মিউজিক চালিয়ে দেয়। সবাই গারবা মিউজিকে ডান্স করতে শুরু করে আর তার সাথে খুব মজা করে। এরই সাথে গাট্টু, চিঙ্কি আর কলোনির লোকেদের গারবা নাইট শেষ হয়। গাট্টু চিঙ্কির ভালো অভ্যেস। আমরা সবাই জানি যে বাচ্চারা দেখে দেখে শেখে। খারাপ ভালো সব অভ্যেস তারা দেখে দেখে শেখে, কিন্তু কখনো কখনো বাচ্চাদের ভালো আর খারাপ অভ্যেসের মধ্যে পার্থক্য করা শেখা উচিত। আজ স্কুলে গেস্ট লেকচার অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা স্যারের অপেক্ষা করছিল। তখনই উনি ক্লাসে ঢোকেন। ওই স্যার খুবই ইয়াং ছিল আর ওনার হাতে কিছু বই আর একটা ট্যাব ছিল। তাকে দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকলের সঙ্গে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের ব্যাপারে কথা বলবো। সবাই প্রথমে আমাকে নিজেদের গুড হ্যাবিটটা বলো। সব থেকে আগে তুমি। স্যার প্রথমে বান্টির দিকে আঙুল করে বলেন। হঠাৎ বান্টির দিকে ইশারা করায় বান্টি হচকচিয়ে বলতে লাগে, আমার ভালো গুণ হলো যে আমার চকলেট খেতে খুবই ভালো লাগে। বান্টির জবাব শুনে সবাই হেসে পড়ে। আচ্ছা, নেক্সট। মা বাবা বলে যে স্কুলের হোমওয়ার্ক টাইমে শেষ করে দেওয়া আমার ভালো অভ্যেস। গাট্টুর একটা ভালো অভ্যেস আমি বলি? হ্যাঁ, নিশ্চয়ই বলো। স্যার, গাট্টুর ভালো অভ্যেস হলো ও রোজ আমাকে হোমওয়ার্কে সাহায্য করে, আর অনেকবার গাট্টু আমার পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়।
হ্যাঁ 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 স্যার, আমি অনেকবার চিঙ্কির হোমওয়ার্ক কমপ্লিট করেছি। দেখো বাচ্চারা, তোমরা সবাই আমাকে নিজের ভালো গুণগুলো বললে। এখন এইটাই দেখে নাও যে গাট্টু নিজের সঙ্গে সঙ্গে চিঙ্কির হোমওয়ার্কগুলো কমপ্লিট করে। যেটা গাট্টু নিজের ভালো অভ্যাস বলছে, এটা হয়তো গাট্টুর জন্য ভালো হবে, কিন্তু এটা চিঙ্কির জন্য একদমই ভালো স্বভাব নয়, বরং এটা একটা খারাপ অভ্যেস। সবাই তখন স্যারের কথা মন দিয়ে শুনতে লাগে। আমাদের নিজের কাজ আমাদের নিজের করা উচিত। চলো বাচ্চারা, আমি তোমাদের নিজের গল্প শোনাই। ছোটবেলায় আমি আর আমার ভাই, আমাদের চকলেট খাওয়ার খুব খারাপ অভ্যাস ছিল। কিন্তু স্যার, চকলেট খাওয়া তো ভালো অভ্যাস না। হ্যাঁ বাবা, কিন্তু আমরা এসে থাকা অতিথিদের থেকে চকলেট খেতাম। তারপরে বাবা আমাদেরকে বলল, যদি আমাদের চকলেট দরকার তাহলে আমরা গার্ডেনে গিয়ে গাছগুলোতে জল দেব, আর তারপরেই আমরা চকলেট পাবো। আর সেই সময় আমাদের ঘরটা 7 তলাতে ছিল। আমরা চকলেটের জন্য 7 তলার থেকে নিচে আসতাম আর গাছগুলোতে জল দিতাম আর চকলেট খেতাম। সবাই স্যারের কথা মন দিয়ে শুনছিল। এইভাবে আমরা প্রত্যেক দিন চকলেট খেতে খেতে একদিন বোর হয়ে গেলাম, আর তারপরে আমরা চকলেট খাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু আমাদের গাছেদের জল দেওয়ার অভ্যেস হয়ে গেল, আর আমরা আজ অব্দি আমাদের গার্ডেনের গাছে জল দিতে থাকি। আর এইভাবে আমাদের একটা খুব ভালো অভ্যেস হয়ে গেল। স্যারের কথা সব বাচ্চারা এত মন দিয়ে শুনছিল যে স্যারের কথায় সবাই তালি বাজায়। গেস্ট লেকচার শেষ হওয়ার পর সব বাচ্চারা একে অপরের সাথে ভালো অভ্যেস আর বাজে অভ্যেস নিয়ে ডিসকাস করতে লাগে। দিদা সবসময় বলে আমাদের যদি ভালো অভ্যাস থাকে আমরা তাহলে সফল হব। হ্যাঁ, এখন স্যারের মতন আমিও রোজ গাছেদেরকে জল দেব আর তারপরেই চকলেট খাবো। এইভাবে আমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি চকলেট খাওয়া ছাড়বো না। বান্টির এই কথায় সবাই হেসে ওঠে। হ্যাঁ, আমাদের সবসময় ভালো মানুষ হয়ে থাকা উচিত, আর মা বাবাকে বেশি বিরক্ত করা উচিত নয়। ঠিক বললে। পরের দিন গাট্টু আর চিঙ্কি মা বাবার ওঠার আগেই জলদি উঠে বিছানায় বসে পড়ে আর সূর্য প্রণাম করতে লাগে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাতুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রাতহিস্ম দিবাকরম। গাট্টু চিঙ্কির আওয়াজ শুনে মা কিচেন থেকে বেরিয়ে আসে। আরে বা গাট্টু চিঙ্কি, তোমরা সকাল সকাল উঠে গেলে আর সকালবেলা প্রার্থনাও হয়ে গেছে, দারুণ ব্যাপার তো। গাট্টু চিঙ্কি তখনই বিছানা থেকে নেমে গিয়ে সোজা মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গাট্টু চিঙ্কির ওপর খুশি হয়ে যায়, আর গাট্টু চিঙ্কি স্নান ধান করে একদম রেডি হয়ে যায়। আজ গাট্টু চিঙ্কির পেছনে মাকে যেতে হয়নি, আর বিনা কথা বলে গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। মা তখন গাট্টু চিঙ্কিকে দুধের গ্লাস দেয়। গাট্টু চিঙ্কি, রোজকার মতো দুধ খাওয়ার জন্য কিন্তু বাহানা করো না, আজকে ভালো ছেলের মতো দুধ খেয়ে নিও। নিশ্চয়ই মা, এক্ষুনি করছি। আর সঙ্গে সঙ্গে গাট্টু আর চিঙ্কি নিজের দুধের গ্লাস শেষ করে ফেলে। এটা দেখে মা বাবা অবাক হয়ে যায়। কি ব্যাপার গাট্টু চিঙ্কি, হ্যাঁ তোমরা দুজন তো খুব ভালো বাচ্চা হয়ে গেছো, আজ আমি খুবই খুশি। থ্যাংক ইউ বাবা, বড়দের কথা শোনা উচিত, এটা একটা ভালো অভ্যেস। এখন থেকে আমরা রোজ বাহানা না করে দুধের গ্লাস শেষ করব। ভেরি গুড গাট্টু চিঙ্কি, কিন্তু তোমরা তো রোজ 10 মিনিট পরে বেরো। হ্যাঁ মা, কিন্তু এরপর থেকে রোজ স্কুলে আমাদের সময়ের আগে পৌঁছাতে হবে। এটা একটা ভালো অভ্যেস, আর এরপর থেকে স্কুলে আর লেট হব না। দেখলে তুমি আমাদের বাচ্চারা কত বুদ্ধিমান হয়েছে। গাট্টু চিঙ্কি বাবার সাথে স্কুলের জন্য রওনা হয়। সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে আসে আর তাদের ব্যাগ আর জুতো সঠিক জায়গায় রেখে দেয়, আর ইউনিফর্ম চেঞ্জ করে নিচে খেলতে চলে যায়। এইভাবে রোজ গাট্টু চিঙ্কি সকালে উঠে আর নিজে দুধ খেয়ে নেয়, আর স্কুলে ঠিকমতো পড়াশোনা করে সন্ধেবেলায় ফিরে খেলতে চলে যায়। চিঙ্কি, আজ স্কুল যেতে অনেক সময় আছে, চলো আমরা টিভি দেখি। হ্যাঁ গাট্টু, অনেক দেরি আছে, আর টিভিতে নতুন কার্টুন শো এসেছে, চল না দেখি। তো গাট্টু চিঙ্কি টিভির সামনে বসে যায়, আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলের জন্য রওনা দেয়। এদিকে মা গাট্টু চিঙ্কিকে লক্ষ্য করছিল যে গাট্টু চিঙ্কি রোজ সকালে উঠে যাচ্ছিল আর উঠে টিভির সামনে বসে যেত, আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলে চলে যেত। আজ আবার গাট্টু চিঙ্কি স্কুলে যাওয়ার আগে টিভির সামনে বসে। তো মা বলে, গাট্টু চিঙ্কি, রোজ রোজ টিভির সামনে বসে নিজের অভ্যেস কেন খারাপ করছো?
কি মা, আমরা তো তাড়াতাড়ি উঠে যাচ্ছি, আর স্কুলে যাওয়ার জন্য তো এখনো অনেক সময় বাকি থাকে। এই জন্যই তো টিভি দেখছি। এতে আমাদের অভ্যেস কেন খারাপ হবে? হ্যাঁ মা, বেঁচে থাকার সময়তেই তো আমরা টিভি দেখছি। বাবা, অভ্যেস সেই জিনিসকে বলে যা তোমার রোজ রোজ করার ফলে অভ্যেসে দাঁড়িয়ে যায়, আর তোমার রোজকার রুটিনেও যোগ হয়ে যায়। এর মানে কি মা? যেমন ধরো, রোজ সকালবেলা উঠে যদি তুমি টিভির সামনে বসে যাও, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে, আর তখন টিভি না দেখে তুমি স্কুল যেতেই পারবে না। এতে তোমাদের অভ্যেস খারাপ হবে। বরং তোমরা স্কুলের কোনো বই পড়ো, আর এতে তোমাদের সকালবেলা পড়াশোনার অভ্যেস হবে। আরে হ্যাঁ মা, যখন স্কুলে টিচার শেখায় তখন তো মাথায় কার্টুন শোই চলতে থাকে। চিঙ্কি তো আমার কথা বুঝতে পেরেছে, কিন্তু গাট্টু, তুমি কি আমার কথা বুঝেছো? বুঝে গেলাম মা, আমাদের সকালের সময়টাকে ভালো করে ব্যবহার করা উচিত। তাড়াতাড়ি ওঠার অভ্যাস তো হয়ে গেছে, কিন্তু টিভি দেখার খারাপ অভ্যাসটাও সকাল সকাল হওয়া উচিত নয়। মা, এখন থেকে আমরা এই অভ্যেসটাকে কন্টিনিউ করব না। থ্যাংক ইউ। আরে বাবা, নিজের মাকে কখনো থ্যাংক ইউ বলে? মা, আমাদের স্যার বলেছেন কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে ওদেরকে থ্যাংক ইউ বলা উচিত। এই কথা শুনে মা হেসে ওঠে। ভালো অভ্যেস মানুষকে সফল বানায়, আর খারাপ অভ্যেস মানুষকে অসফল হতে সাহায্য করে। গাট্টু, চিঙ্কি আর ক্রুজ। গাট্টু চিঙ্কি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছো, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা, তুমি তো এখনো ছোট আছো। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়। এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিঙ্কির চোখে জল এসে গেল। এমন ভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিঙ্কি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরলো, তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিঙ্কি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ। আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নাচতে থাকে, আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে, আর এখন আমরা জলে একদমই ভয় করে না। সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। ইয়ে! আর এসে গেল সেদিন, যার জন্য ছিল গাট্টু চিঙ্কির অনেক দিন ধরে অপেক্ষা। পরের দিন সকালেই গাট্টু চিঙ্কি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিঙ্কি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা 4 জন একটা বাসে বসে পড়লো, আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিঙ্কির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিঙ্কি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো। গাট্টু, চিঙ্কি, মা, বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে, তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর, সবকিছু এমন ছিল
যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউওয়ালা। এসো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল, আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল। হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। আর্থকুইক, আর্থকুইক। গাট্টু, তুমি আবার ভুলে গেলে। এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। ইয়ে! এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে, আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া ঢেউটা ছুঁয়ে গাট্টু চিঙ্কিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল, আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিঙ্কির সাথে ক্রুজের ভেতরের জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ড্যান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ, আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো, যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিঙ্কি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন! সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল, যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিঙ্কি ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। হ্যালোউইন পার্টি। গাট্টু নতুন জিনিসের জন্য সব সময় তৈরি থাকে। একদিন মা গাট্টুকে মার্কেট থেকে জিনিস আনতে পাঠিয়ে দেয়। গাট্টু মায়ের বলা সব জিনিস কিনে নেয়। গাট্টু মার্কেটে একটা দোকান দেখে, যেখানে সব ভূতের জিনিস বিক্রি হচ্ছিল, যেমন ভূতের টুপি, ভুতুরে মাস্ক আর পাম্পকিন। আরে বাপরে, এটা তো খুবই ভয়ঙ্কর। এটা দেখে তো যে কেউ ভয় পেয়ে যাবে। গাট্টু দোকানে যায়। এইসব হ্যালোউইন পার্টির জন্যে। হ্যালোউইন পার্টির জন্য ঘোস্ট মার্ক আর কস্টিউম নাও। আরে হ্যাঁ, 31 অক্টোবর আসছে। এগুলো তো হ্যালোউইন পার্টির জন্যে। আমি তো ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ আঙ্কেল। গাট্টু দোকান থেকে বেরিয়ে যায় আর নিজের সোসাইটি কম্পাউন্ডে পৌঁছায়, যেখানে সব বাচ্চারা দাঁড়িয়ে ছিল। বন্ধুরা, আমার কথা শোনো। গাট্টু সব বাচ্চাকে এক জায়গায় একত্র করে। কি হলো গাট্টু, তুই এত তাড়াতাড়ি চলে এলি মার্কেট থেকে? মায়ের বলা সব জিনিস এনেছিস তো? হ্যাঁ চিঙ্কি, মার্কেট থেকে তো ফিরে আসলাম, কিন্তু যেটা বলতে যাচ্ছি ধ্যান দিয়ে শোনো। 31 অক্টোবরে হ্যালোউইন পার্টি হয়, আর আমরা হ্যালোউইন পার্টি সোসাইটিতে সেলিব্রেট করব। হ্যালোউইন আবার কি জিনিস? হ্যালোউইনে ঘোস্টের মতন জামা কাপড় পরে আমাদের ঘুরতে হবে না। কিন্তু গাট্টু, আমি তো জানি না যে হ্যালোউইন কেরম করে সেলিব্রেট করা হয়। ঠিক বললি বান্টি, অনেক লোকেরা তো জানেই না যে হ্যালোউইন কি করে সেলিব্রেট করা হয়।
আর সেই কারণে আমরা এই বছর সোসাইটিতে হ্যালোউইন পার্টি সেলিব্রেট করব। তার জন্য আমরা প্রস্তুতি নেব। চলো চলো। গাট্টু আর চিঙ্কি ঘরে পৌঁছায়। কিন্তু গাট্টু, কস্টিউমের জন্য কোনো আইডিয়া আছে কি? বাকিদেরও তো কিছু আইডিয়া দিতে হবে। ডোন্ট ওয়ারি, গাট্টু ইজ হিয়ার, তো ডোন্ট ফিয়ার। ফিয়ার? ও, ভুতুরে সাজতে হবে আমায়, তাই না? বুঝে গেছি। তখনই মা বাবা গাট্টু চিঙ্কির কথা শুনে ফেলে। গট্টু চিঙ্কি, কোন ব্যাপারে কথা বলছো? তখন গাট্টু আর চিঙ্কি মিলে বাবাকে হ্যালোউইন পার্টির ব্যাপারে বলে। আরে বাহ, দারুণ ডিসাইড করেছো বাচ্চারা। আমাদের সোসাইটিতে ডিসুজা আঙ্কেল প্রত্যেক বছর নিজের ছেলের বাড়িতে হ্যালোউইনের জন্য চলে যায়, কিন্তু এই বছর উনি সোসাইটিতেই হ্যালোউইনের মজা পাবেন। বাচ্চারা, ট্রিক আর ট্রিটের জন্য নিশ্চয়ই এসো। ইয়েস মা। সন্ধেবেলায় সব বাচ্চারা হ্যালোউইন পার্টির জন্য কম্পাউন্ডে তৈরি হয়ে যায়। গাট্টু স্কেলেটন মাস্ক পরেছিল, যার কারণে ওকে চেনাই যাচ্ছিল না। আর চিঙ্কি হোয়াইট উইচের গাউন পরেছিল। এইভাবে পুরো সোসাইটিতে ভয়ানক জিনিস লাগানো হয়, আর পুরো সোসাইটিকে ভুতুরে বাড়ি বানানো হয়। বাপরে, আমাদের সোসাইটি কত ভয়ঙ্কর দেখাচ্ছে। চিঙ্কি, আমাকে বলো না, আমাকে ভুতুরে দেখতে লাগছে তো? আরে হ্যাঁ পিঙ্কি, তুই তো ভুল মেকআপ করেছিস, তাহলে তো তুই ভয়ঙ্কর দেখতে লাগবি তো। গাট্টু, এখন বল আগে কি করব? এখন আমরা যখন হ্যালোউইনের কস্টিউম পরে রেডি হয়ে গেছি, তাহলে এখন আমাদের ট্রেক অ্যান্ড ট্রিক ক্যান্ডিজের জন্য বাড়ি বাড়িতে যেতে হবে। তারপর আর কি, গাট্টু চিঙ্কির দল মিলে হ্যালোউইনের ড্রেস পরে প্রত্যেকের দরজায় পৌঁছে যায়। বান্টির মা যেই দরজা খোলে, অমনি দেখে ভয় পেয়ে যায়, যেটা শুনে বান্টির বাবাও বাইরে আসে। আরে এটা কি, তোমরা কারা? হ্যাপি হ্যালোউইন আঙ্কেল আন্টি। ও হ্যালোউইন! আরে হ্যাপি হ্যালোউইন বাচ্চারা! এই বছর আমাদের সোসাইটিতেও হ্যালোউইন। বাহ, দারুণ ব্যাপার তো। বান্টির মা, বাচ্চাদের জন্য ক্যান্ডি নিয়ে এসো। বান্টির মা গিয়ে অনেক চকলেট আর ক্যান্ডিজ নিয়ে আসে। আনন্দে লাফাতে লাফাতে বাচ্চারা পরের ঘরে যায়। এরপর গাট্টু চিঙ্কি বন্ধুদের সাথে চঞ্চলানি আঙ্কেলের ঘরে যায়। চঞ্চলানি আঙ্কেলও হ্যালোউইন পার্টির ব্যাপারে কিচ্ছু জানতো না, আর উনিও খুব ভয় পেয়ে যান। কিন্তু গাট্টু ওকে বোঝায়। চঞ্চলানি কাকু, আমাদের সোসাইটিতে কোনো বছর হ্যালোউইন সেলিব্রেট হয়নি, তাহলে আমরা সব বাচ্চারা ভাবলাম যে হ্যালোউইন সোসাইটিতে হওয়া উচিত। আমরা পুরো সোসাইটিটাকে একটা হন্টেড বিল্ডিং বানিয়েছি। এখন আপনি আমাদের হ্যালোউইনের অবসরে অনেকগুলো চকলেট আর ক্যান্ডিজ দিন। ওহো, এমন ব্যাপার নাকি? তাহলে কিছু একটা পারফর্ম করে দেখাও। তুমি কি ভাবলে আমি হ্যালোউইনের ব্যাপারে একদমই জানি না নাকি? ওকে আঙ্কেল, আমরা আপনার জন্য একটা অ্যাক্ট করব। তখন গাট্টু আর চিঙ্কি মিলে হন্টেড রাজার গল্প বলে, যেখানে গাট্টু রাজা হয়েছিল আর সব শত্রুদের মেরে ভাগিয়েছিল। ভূষণ, চিঙ্কি, পিঙ্কি, বান্টি সব বাচ্চারা রাজার শত্রুভূত হয়েছিল আর সবাইকে গাট্টু মেরে ভাগিয়েছিল। এভাবে চঞ্চলানি আঙ্কেল খুশি হয়ে যায় আর বাচ্চাদের অনেক অনেক ক্যান্ডি দেয়। হ্যালোউইন নাইটে তো আমার দারুণ মজা লাগছে। চলো চলো, এখন আমরা ডিসুজা আঙ্কেলের ঘরে যাব। তারপর আর কি, বাচ্চারা ভূতের মতো লাফাতে লাফাতে ডিসুজা আঙ্কেলের ঘরে পৌঁছে যায়। গাট্টু ডিসুজা আঙ্কেলের দরজা ঠকঠক করে, আর অনেকক্ষণ পরে আঙ্কেল দরজা খোলে। আঙ্কেল, আমরা ভূত হয়েছি, আমাদের ক্যান্ডি দিন। আর দেখুন, আমরা পুরো সোসাইটিকে হ্যালোউইন পার্টিতে সাজিয়েছি। বলুন আপনার কেমন লাগলো? আরে বাবা, এই বছর আমি ভেবেছিলাম যে আমি হ্যালোউইন সেলিব্রেট করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমরা সোসাইটিটাকে পুরো হন্টেড বিল্ডিং বানিয়ে দিয়েছো। বাহ, কি ভালো, দারুণ। ডিসুজা আঙ্কেল গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুদের খুব প্রশংসা করে আর ওদের জন্য অনেকগুলো লজেন্স নিয়ে আসে। এভাবে গাট্টু চিঙ্কি নিজের বাড়ি যায় আর মা বাবার কাছ থেকে অনেক ক্যান্ডি পায়। সোসাইটিতে সব ঘর যাওয়ার পর গাট্টু চিঙ্কিরা সোসাইটি কম্পাউন্ডে আসে। তারপর মা বাবারাও সোসাইটি কম্পাউন্ডে আসে। গট্টু চিঙ্কি, কেমন রইলো তোমাদের হ্যালোউইন নাইট? খুব ভালো বাবা, এই দেখো কত ক্যান্ডি পেয়েছি আমরা। তোমরা তো সোসাইটি খুব ভালো সাজিয়েছো, খুব ভয়ানক লাগছে। হ্যালোউইনের জন্য আমার তরফ থেকে সারপ্রাইজ। তখনই সোসাইটি কম্পাউন্ডে কিছু লোক
বড় বড় বাক্সে অনেক অনেক মিষ্টি আর অনেক ক্যান্ডিজ নিয়ে আসে। এটা দেখে সবাই লাফিয়ে ওঠে আর সব বাচ্চারা ক্যান্ডিজ আর চকলেটের সাথে এনজয় করতে লাগে। কিছুক্ষণ পর সুখফিন্দার আঙ্কেল সেখানে আসে। ওয়ে হয়ে, আরে এটা কোথায় এসে গেলাম? আরে এত ভয়ঙ্কর বিল্ডিং! গাট্টু ভূতের বেশে ওনার সামনে চলে যায় আর সুখফিন্দার আঙ্কেল ভয় পেয়ে যায়। আরে কাকু ভয় পেয়ে গেছো নাকি? আরে এইটা আমাদের সোসাইটিতে কি হচ্ছে? আঙ্কেল, আজ হ্যালোউইন নাইট, আর আজ আমরা সবাই মিলে হ্যালোউইন নাইট সেলিব্রেট করলাম। দেখো, বাবা আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে। ডিসুজা আঙ্কেলও সবার সাথে মিশে যায়। বাচ্চারা, তোমরা জানো হ্যালোউইনের দিনে আমাদের পূর্বপুরুষরা আমাদের সঙ্গে দেখা করতে আসে, আর উনি আমাদের চিনতে পারুক তাই আমরা ঘোষ সেজে ওনাদেরকে ওয়েলকাম করি। আচ্ছা, তার মানে আমরা সবাই ঘোস্ট হয়ে ওনাদেরকে খুশি করে দিয়েছি না আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খুশি হয়েছেন। হ্যাপি হ্যালোউইন। হ্যাপি হ্যালোউইন! দিওয়ালির আয়োজন। প্রত্যেক বছর দিওয়ালি নিজের সাথে 3 রকমের জিনিস নিয়ে আসে। প্রথম তো স্কুলের ছুটি, দ্বিতীয় যদি কোথাও যাও তো উৎসবের মজা, খাবার দাবারের জিনিসপত্র আর বাজি। তার সাথে অনেক কিছু জিনিস যেটা গাট্টু চিংকির মতন অন্য বাচ্চারাও এড়িয়ে যেতে চায়, কিন্তু বেচারারা এড়াতে পারে না। আর সেটা হলো দিওয়ালির আগে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন। একবার গাট্টু চিংকির দিদা ওদেরকে ঘর পরিষ্কার করার ইম্পর্টেন্স বুঝিয়েছিল। গাট্টু আর চিংকি এই কথাটাকে মানেও, কিন্তু কাজ করার কার পছন্দ? গাট্টু চিংকি স্কুল থেকে বাড়ি আসার পথে, চিঙ্কি, আমাদের এক্সামগুলো শেষ হয়ে গেল, এখন তো ছুটি হবে। এতে রেগে যাবার কি আছে গাট্টু? ছুটি শুরু হয়ে গেছে, তাহলে তো মজা আসবে। তুমি বুঝলে না চিঙ্কি, মা বাড়িতে সব পরিষ্কার করতে বলবে, যেটা আমার একদম পছন্দ না। গাট্টু, এটা তো ভুল কথা। যদি দেওয়ালির উৎসব মানানোর আছে, তাহলে আমাদের পরিষ্কার তো করতেই হবে। গাট্টু আর চিংকি বাড়ি পৌঁছলো। তারপর আর কি, মা আর বাবা আগের থেকেই ঘর পরিষ্কার করতে নেমে গেছিল। সারা ঘরে সব জায়গায় জিনিসপত্র বিছিয়েছিল। অনেক জিনিস তো নিজের জায়গায় ছিল না। আরে বাপরে, এটা ঘরের কি অবস্থা! গাট্টু, দিওয়ালি আসছে, সব জায়গা পরিষ্কারও তো করা আছে। চলো তো, তুমিও ইউনিফর্ম চেঞ্জ করো আর আমাদের সাহায্য করো। চিংকি, ওই ঝাড়ুটা দিয়ে দে তো। চিংকি মাকে ঝাড়ুটা ধরালো আর নিজের ঘরে গেল আর ইউনিফর্ম চেঞ্জ করে ঘর পরিষ্কার করার জন্য নেমে গেল। কিন্তু গাট্টু ও এখনো ওই জায়গাতেই দাঁড়িয়েছিল। গাট্টু, তোমার ইউনিফর্ম খারাপ হয়ে যাবে বাবা, চলো একটু আমাদের সাহায্য করো। ইচ্ছা না থাকলেও গাট্টুকে কাপড় বদলাতে হলো আর কাজ করতে শুরু করতে হলো। চিংকি ওপরের দিকে সিঁড়ি দিয়ে চড়ে পরিষ্কার করতে থাকলো আর একদম খুশির চোটে চেঁচিয়ে উঠলো, আরে বাহ, দেখো দেখো, আমি কি পেলাম! কতদিন ধরে খুঁজছিলাম, এখন এটা আমার। চিংকি নিজের হাতে পুরনো কাঁচের গুলি নিয়েছিল। মা বাবার গাট্টু চিংকির হাতে চকচকে গুটিকা দেখলো। না চিঙ্কি, এইটা আমার, এইটা হারিয়ে গেছিল, কে জানে এখানে কি করে আসলো। গাট্টু, আমি ফেরত দেব না, এটা আমি পেয়েছি। দেখলে গাট্টু, চিংকি উৎসাহ নিয়ে সব পরিষ্কার করতে শুরু করলো আর সব জিনিস পেয়ে গেল। চলো তুমিও তাড়াতাড়ি পরিষ্কার করো, হয়তো তুমিও কিছু পেয়ে যাবে। তারপর আর কি, গাট্টু আর চিংকির মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেল। আমি জানতাম না ঘর পরিষ্কার করলে আমরা পুরনো জিনিস এত সহজে পাই। আমি তো তাহলে সব থেকে আগে করতাম, তাহলে আমাকে এইটা আর হারাতে হতো না। দেখলে, উৎসবের আগে এমনি পরিষ্কার হয় না, কিছু না কিছু বিশেষ কারণ হয়। আর গাট্টু চিংকি, তোমরা আরো একটা কারণ খুঁজে পেয়েছো। তাড়াতাড়ি এবার কাজে নেমে পড়ো। গাট্টু আর চিংকি একদম মন দিয়ে ঘর পরিষ্কার করার কাজে নামলো। মা, ঝুল ঝাড়ার জন্য একটু ঝাড়ু দাও তো, আমার আমার হাত পৌঁছচ্ছে না। ঠিক আছে চিংকি, ওখানে দাঁড়াও, আমি দিচ্ছি। মা, এইটা তো চিটিং হলো না? তুমি চিঙ্কিকে সাহায্য করতে পারো না? যদি চিঙ্কি কিছু পেয়ে গেল তাহলে শেয়ারও করবে না। আরে বাবা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? চিংকি বিনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে কি করে? চিংকি চুটকি বাজালো আর ওর মাথায় আইডিয়া এলো। ডোন্ট ওয়ারি পাপা, আমি জানি আমাকে কি করতে হবে। চিংকি নিজের পাশে পড়ে থাকা লাঠিটা ওঠালো আর তার উপরে একটা কাপড় বেঁধে নিল, যার কারণে
চিঙ্কি বসে বসে ঘর ঝাড়ানি বানিয়ে নিল। এই দেখো, এবার আমি এই ঝুল ঝাড়ানি দিয়ে ঝুল ঝাড়বো। আরে বাহ চিঙ্কি, আমার ছোটবেলায় আমিও এমন ভাবে লাঠির উপরে কাপড় বেঁধে ঝুল ঝাড়ানি বানাতাম, আর তুমিও তাই করলে, খুব ভালো। গাট্টু যেই আলমারিটা পরিষ্কার করছিল তার মধ্যে পুরনো টি শার্ট পেল। এই দেখো, আমি আমার টি শার্ট পেলাম, অনেক দিন ধরে খুঁজছিলাম। এই দেখো, আমি নিজের ড্রয়িং এর বই পেয়ে গেলাম। ছোটবেলায় আমি কেমন ড্রয়িং বানাতাম, দেখো মাম্মি। চিঙ্কিও নিজের পুরনো ড্রয়িং বুক পেয়ে গেল। চিঙ্কি খুব খুশি হয়ে গেল। এইভাবে মা, বাবা আর গাট্টু চিঙ্কি মিলে পুরো হল সাফ করে নিল। এবার ছিল রান্নাঘরের পালা। চলো, কিচেনের কাজটা তো শেষ হলো। চলো দেখি গাট্টু চিঙ্কি কিচেনে কি পায়। আমাদেরকে আবার কে বিজয়ী সেটাও তো বলতে হবে। বাচ্চাদের সাথে তুমিও বাচ্চা হয়ে গেছো, কিন্তু চলো, বাচ্চারা মন দিয়ে পরিষ্কার করছে, এইটা দেখে আমার আরো খুশি লাগছে। যেই বাবা বলল যে আমাদের রান্নাঘর পরিষ্কার করতে হবে, সাথে সাথে গাট্টু আর চিঙ্কি রান্নাঘর পরিষ্কার করার জন্য উঠে পড়ল। গাট্টু আর চিঙ্কি রান্নাঘর পরিষ্কার করতে নিজের কোমর বাঁধল। গাট্টু নিজের মাথায় কাপড় বেঁধে নিল, কাঁধেও কাপড় রেখে নিল, আর হাতে ঝাড়ু নিয়ে সব জায়গার ঝুল ঝাড়তে শুরু করলো। গাট্টু, তোমার মনে আছে আমরা আমাদের লাকি ক্রিকেট বলটা হারিয়ে ফেলেছিলাম? হলে তো পাওয়া গেল না, হয়তো কিচেনে পেয়ে যাব। চিঙ্কি, সেই বলটা আমাদের জন্য খুব লাকি ছিল। এমন বল আমি এখনো পাইনি। ইস, যদি সেইটাকে পেয়ে যেতাম। মা আর বাবাও গাট্টু আর চিঙ্কির সাহায্য করতে শুরু করলো। গাট্টু, চিঙ্কি, আমি কিছু জিনিস বার করেছি, এর মধ্যে কিছু যদি দরকারি জিনিস থাকে একবার দেখে নাও। ঠিক আছে বাবা, না হলে এগুলো আমি এই দোকানে দিয়ে দেব। মা অনেকগুলো পুরনো জিনিসপত্র এক জায়গায় রেখে দিল। গাট্টু নিজের হাতের কাজটা শেষ করলো আর চিঙ্কির সাথে ওই পুরনো জিনিসপত্রের মধ্যে বল খুঁজতে শুরু করলো। চিঙ্কিও ওই পুরনো জিনিসপত্রের মধ্যে ডুবে গেল। আরে গাট্টু, চিঙ্কি, কি খুঁজছো দুজনে? মা, আমরা পুরনো বলটা হারিয়ে ফেলেছিলাম, হয়তো আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এমন ব্যাপার। তাহলে দেখি কিচেন পরিষ্কার করার ফায়দা কে পায়, গাট্টু না চিঙ্কি? গাট্টু আর চিঙ্কি পুরো জিনিসপত্র এদিক থেকে ওদিক করে দিল, কিন্তু ওরা বল পেল না। ছাড়ো, পুরো কিচেন পরিষ্কার করে দিলাম, কিন্তু বল পেলাম না। আমি আর পরিষ্কার করব না, ক্লান্ত হয়ে গেছি। কিন্তু বাচ্চারা, এখনো পরিষ্কার পরিচ্ছন্ন শেষ হয়নি, কাজ পুরো করো বাবা। কিন্তু গাট্টু কথা শুনলো না, আরো বেরোতে শুরু করলো। কিন্তু চিঙ্কি রান্নাঘরের কোনায় কোনায় ঝাড়ু দিতে শুরু করলো, আরো একদম লাফিয়ে উঠলো। ইয়ে, আমি বল পেয়ে গেলাম, আমাদের লাকি বল পেয়ে গেলাম আমি। চিঙ্কির আওয়াজ শুনে গাট্টু রান্নাঘরে দৌড়ে এলো। আরে বাহ, লাকি বল পেয়ে গেলে। বা চিঙ্কি, আমাকে দাও। না গাট্টু, এই বলটা চিঙ্কি পেয়েছে। তুমি তো ক্লান্ত হয়ে চলে গেলে, তুমি হেরে গেলে, কিন্তু চিঙ্কি হারেনি। দিওয়ালির সব জিনিস পরিষ্কার করতে আমাদেরকে সে সাহায্য করেছে, তাই বিজয়ী হলো চিঙ্কি। ভেরি গুড চিঙ্কি, ভেরি গুড। গাট্টুর ঠাকুমা। গাট্টু চিঙ্কি খুব খুশি ছিল, আর তাই আনন্দে ঘরের এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। কারণ খবরটা এরকম ছিল, বাবার কাছে ফোন এসেছিল যে ঠাকুমা গ্রাম থেকে ওদের বাড়ি আসছে। বাবা, বলো না ঠাকুমা কখন আসবে? আরে, এখনো ঠাকুমার ট্রেন ছাড়েনি। চিন্তা করো না, ট্রেন আসার আগেই আমি স্টেশনে পৌঁছে যাব। কিন্তু গাট্টু চিঙ্কি কারোর কথায় কান না দিয়ে ঠাকুমার জন্য অপেক্ষা করতে লাগলো। ঠাকুমা তো আমার সাথে ঘুমাবে না, আমার সাথে ঘুমাবে মোটেও না, ওটা শুধু আমার ঠাকুমা। এ কি, তোমার একা ঠাকুমা নাকি? ওটা আমারও ঠাকুমা, তাই না মা? হ্যাঁ বাবা, ওটা তোমারও ঠাকুমা, তোমাদের দুজনের ঠাকুমা। দেখলি, ওটা আমারও ঠাকুমা। হ্যাঁ, কিন্তু ওটা তোর চেয়ে বেশি আমার ঠাকুমা। না, ওটা তোর থেকে বেশি আমার ঠাকুমা, অনেক 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 বেশি আমার ঠাকুমা। আর তারপরে ঝগড়া শুরু। দুজনে মিলে মাকে খুব জ্বালাচ্ছিল। মা, ঠাকুমা আমার সাথে ঘুমাবে তো? না না না, একদম না, ঠাকুমা কারোর সাথে ঘুমাবে না। আমি ওনার ঘর পরিষ্কার করে দিয়েছি, উনি ওখানেই ঘুমাবেন। এই কথা শুনে
গাট্টু চিংকি কাঁদতে লাগলো। আর তারপর মা হেসে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা দুজনেই তোমাদের ঠাকুমাকে জিজ্ঞাসা করে নিও উনি কার সাথে ঘুমাবে। আর যদি ঠাকুমা বলে ঠাকুমা নিজের ঘরে ঘুমাবে, তাহলে ঠাকুমা এরকম বললে আমরাও ঠাকুমার পিছনে পিছনে ঠাকুমার ঘরে চলে যাব। ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, সকাল থেকে ওই এক কথা। গাট্টু চিংকি, আমি আগেই বলে দিয়েছি, ঠাকুমাকে বেশি জ্বালাতন করবে না। উনি যতটুকু গল্প শোনাবেন ওইটুকুই শুনে চুপচাপ ঘুমিয়ে পড়বে। এইরকম এক কথায় দু কথায় সময় পেরিয়ে গেল আর ঠাকুমা আসার সময় হয়ে গেছিল। বাবা ঠাকুমাকে আনতে স্টেশনে রওনা হলো। যেই বাবা গেল অমনি গাট্টু চিংকি দরজায় দাঁড়িয়ে পড়লো। পাগল হয়ে গেছে তোমরা দুজন? বাবা পার্কিং অবধিও পৌঁছালো না আর তোমরা দুজন দরজার সামনে দাঁড়িয়ে পড়লে। আধ ঘন্টা পেরিয়ে গেল। গাট্টু চিংকি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, কে জানে কখন আসবে। তখনই হঠাৎ বাবা এলো। বাবা বেশ হতাশ এবং রেগেছিল, সেটা বোঝাই যাচ্ছিল। বাবা একা এসে সোফায় বসে পড়লো। বাবা বসতে বসতেই গাট্টু চিংকি এক গাদা প্রশ্ন করলো। বাবা, ঠাকুমা কোথায়? তুমি একা কেন? তুমি তো ঠাকুমাকে নিতে গেছিলে না? এই কথা শুনে বাবা রেগে মেগে বলল, আমি স্টেশনে গিয়ে ঠাকুমাকে গাড়িতে বসালাম, আর যেই গাড়ি ঘরের দিকে ঘোরালাম অমনি তারপর কি হলো? আমরা প্রায় চলে এসেছিলাম। তখনই ঠাকুমা বলল, গাট্টু চিংকি আমাকে খুব জ্বালাতন করে, আমি তোমাদের বাড়ি যাব না, আমি নিখিলের বাড়ি যাব। এই কথা শুনে গাট্টু চিংকির খুব কান্না পাচ্ছিল। তারপর আর কি, আমি ঠাকুমাকে নিখিল আঙ্কেলের বাড়ি দিয়ে এলাম। এই কথা শুনে গাট্টু চিংকির মন ভেঙে গেল। দুজনে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। তখনই ওরা একটা আওয়াজ পেল। বাচ্চারা, কাঁদতে কাঁদতে গাট্টু চিংকির কানে একটা মিষ্টি আওয়াজ এলো। আর ওরা দরজার দিকে তাকাতেই দেখলো দরজার সামনে ঠাকুমা দাঁড়িয়ে আছে আর হাসছে। ওনার পেছনে অনেক জিনিসপত্র নিয়ে সোসাইটির চেয়ারম্যান দাঁড়িয়ে ছিল। ঠাকুমাকে দেখে গাট্টু চিংকি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে ঠাকুমাকে জড়িয়ে ধরলো। ঠাকুমা গাট্টু চিংকিকে চুমু খেলো। ঠাকুমা, কেন তুমি নিখিল কাকুর বাড়ি চলে গেছিলে? আমরা তোমাকে আর কখনো জ্বালাবো না, তোমার সাথে কথাও বলবো না, কিন্তু প্লিজ তুমি নিখিল কাকুর বাড়ি চলে যেও না। আরে, কে বললো আমি নিখিল কাকুর বাড়ি চলে গেছি? আমি তো বাইরে ওয়াচম্যানের সাথে দাঁড়িয়েছিলাম। এই বদমাইশি বুদ্ধিটা নিশ্চয়ই তোমার বাবার। কেন রে, ওদেরকে জ্বালাচ্ছিস কেন? সরি মা, সরি গাট্টু চিংকি, এই আইডিয়াটা ওদের মার ছিল, আমরা শুধু তোমাদের রিয়াকশন দেখতে চেয়েছিলাম। সরি বাচ্চারা, ঠাকুমা তো চলে এসেছে, এবার কান্নাকাটি বন্ধ করো। মা, আমরা তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। আরে ও সব ছাড়ো, তোমরা আমার দিকে তাকাও, দেখো আমি তোমাদের জন্য কত কিছু এনেছি। ওয়াচম্যান জিনিসপত্র রেখে চলে গেল। ঠাকুমা ফ্রেশ হয়ে এসে গাট্টু চিংকির সামনে বসে এক এক করে পোটলা খুলতে লাগলো। ঠাকুমা গাট্টু চিংকির জন্য অনেক উপহার এনেছিল, যার মধ্যে গ্রামের কাঁচা মিঠা কুল, তেঁতুল, দেশি ঘি দিয়ে বানানো মিষ্টি আর অনেক খেলনা ছিল। এই যে এই গাড়িটা আমি যখন দেবীমার মন্দিরে গেছিলাম ওখান থেকে এনেছি, আর এই পুতুলটা আমি বেনারস থেকে নিয়ে এসেছি। জানো, আমি গঙ্গা স্নান করে এসেছি। এইভাবে এক এক করে ঠাকুমা পোটলা খুললো আর গাট্টু চিংকি খেয়ে খেয়ে আর খেলনা দেখতে দেখতে নিজের পেট ভরিয়ে ফেললো। থ্যাঙ্কস ঠাকুমা, লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। এই বলে ঠাকুমা দুজনকে জড়িয়ে নিজের কোলে জড়িয়ে ধরলো। গাট্টু চিংকি ঠাকুমাকে খুব ভালোবাসতো, ঠাকুমাও গাট্টু চিংকিকে খুব ভালোবাসতো। তিনজনই কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না। ঠাকুমা, তুমি আমার সাথে ঘুমাবে তো? না, আমার সাথে? আরে আরে, আমি তোমাদের দুজনের সাথেই ঘুমাবো। সেটা কেমন করে? আমি মাঝখানে ঘুমাবো আর তোমরা দুজন আমার কোলে, ঠিক আছে? রাত হতেই গাট্টু চিংকি ঠাকুমার কোলে শুয়ে পড়লো। ঠাকুমা, গল্প শোনাও না। কোন গল্প? যাতে ঘুম আসে সেরকম, না যাতে ঘুম চলে যায় সেরকম?
ঘুম যেন না আসে। ঠাকুমা, আমরা আজ সারা রাত তোমার কাছ থেকে গল্প শুনবো। আরে না না, তোমরা এরকম করলে আমি কিন্তু নিখিল আঙ্কেলের বাড়ি চলে যাব। এই কথা শুনে গাট্টু চিংকি খুব রেগে গেল। আরে বাচ্চারা, এত মন খারাপ করছো কেন? আমি তো মজা করছিলাম। এসো গল্প শোনাই। হ্যাঁ, শোনাও না। এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, এক যে ছিল রানী, দুজনে মিলে হয়ে গেল, ব্যাস গল্প শেষ। ঠাকুমা, এটা চিটিং। তুমি সবসময় এরকম করো। আচ্ছা, সরি। এবার সত্যি সত্যি গল্প শোনাবো। বিলাসপুরের মহারাজের দুটো বাচ্চা ছিল। রাজপুত্রের নাম গাট্টু আর রাজকুমারীর নাম ছিল চিংকি। দুজন সারাদিন রাজপ্রাসাদের এদিক ওদিকে দৌড়াদৌড়ি করত আর দাস দাসীদের সাথে দুষ্টুমি করত। এইভাবে গল্প শুরু হলো, আর গল্প শুনতে শুনতে গাট্টু চিংকি হারিয়ে গেল। এই দেখে ঠাকুমা হাসলো আর দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। গাট্টু আর চিংকি আইপিএলে। গাট্টু আর চিংকির খেলাধুলো তো সব থেকে পছন্দ ছিল। দুজনের মধ্যে গাট্টুর যত ক্রিকেট পছন্দ ছিল, অতটা চিংকির ছিল না। আর এই সময় যখন সারা ভারতবর্ষে আইপিএল এর উৎসব, তখন গাট্টু আর চিংকির সোসাইটিও আইপিএল কে এনজয় করছিল। মা, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। আরে গাট্টু, চিংকিকেও নিজের সাথে নিয়ে যাও। মা, ও তো ক্রিকেট খেলতেও জানে না, ও কি করবে এসে? আরে তাহলে ওকে শিখিয়ে দাও, নালে আম্পায়ার বানিয়ে দাও। না না মা, থাকুক, আমি খেলতে চাই না। গাট্টু তো সব জায়গায় শুধু ক্রিকেট আর ক্রিকেটই দেখতে পারছিল। ক্লাসের সব বাচ্চারাও শুধু ক্রিকেটের ধুনেই ছিল। চিংকি তো শুধু ক্রিকেট রান আউট কথা শুনে শুনেই যাচ্ছিল। আরে ধোনি কি 6 মেরেছিল মনে আছে তো? হ্যাঁ ভাই, সব থেকে ভালো প্লেয়ার তো সেই। কিন্তু সব থেকে বেশি রান তো বিরাট কোহলি বানায়। আমার বাবার সাথে আমিও কখনো কখনো ক্রিকেট দেখি। আমারও সব থেকে বেশি বিরাট কোহলিকে পছন্দ। এরই মধ্যে চিংকি চটে গিয়ে মাস্টার মশাইকে কমপ্লেন করে দেয়, যার প্রভাব আলাদাই হয়ে যায়। মাস্টার মশাই, দেখো, গাট্টু আর নীলেশ, ভূষণ সবাই হল্লা করছে। কি হচ্ছে ওইখানে? গাট্টু দাঁড়িয়ে যাও, এই অঙ্কটা সলভ করো। মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে 4 × 9 এই ম্যাথসটা লিখলো আর গাট্টুকে জবাব দিতে বলল। তাড়াতাড়ি বলো গাট্টু বাবা। মাস্টারজি, আমি বলি, গাট্টু পারবে না। ওকে শুধু ক্রিকেটের কথাই জিজ্ঞেস করো, শুধু তাই বলবে। গাট্টু তাড়াতাড়ি নাম্বার আউট করে আনসার বলে দিল। মাস্টার মশাই, 36 রানস। আর পুরো ক্লাসের সাথে সাথে মাস্টার মশাইও হাসতে শুরু করে দেন। সন্ধেবেলায় যখন সোসাইটির সব বাচ্চারা গ্রাউন্ডে ছিল, তখন কথাগুলো শুধু আইপিএল আর ক্রিকেটেরই ছিল। ক্রিকেটের কথা চলছে আর সেখানে গাট্টু নেই, এটা তো হতেই পারে না। কিন্তু গাট্টুর সাথে সাথে মা চিংকিকেও খেলতে পাঠিয়ে দিয়েছিল। গাট্টু ইয়ার, কত দেরি করে দিস তুই আসতে? সন্ধে হয়ে গেলে আমাদের খেলাটা অর্ধেক রয়ে যায়। নীলেশ ঠিক বলছে রে গাট্টু, আর কিছুক্ষণ পরে আইপিএল খেলা আরম্ভ হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। আবার থেকে আইপিএল এর নাম শুনতেই চিংকি রেগে গেল, আরো চেঁচালো। এ কি, তোমরা সবাই সবসময় আইপিএল করো কেন? আরো টপিক আছে কথা বলার। আরে চিংকি, আইপিএল এর নতুন সিজন শুরু হয়ে গেছে, তাই সবাই ওটারই কথা বলে। আমার তো তোমাদের এই আইপিএল এর জন্য পাগলামি ভালো লাগে না, একদম ওয়েস্ট অফ টাইম। সবার কথাটা খারাপ লাগে, কেউ আর চিংকির দিকে তাকায়ও না। তাও চিংকি বলেই যায়, দেখ চিংকি, তোর যদি আইপিএল পছন্দ নয়, আমরা কেন ওর ব্যাপারে কথা বলা বন্ধ করব? কিন্তু আরো তো খেলা আছে। তোমরা জানো না আমাদের রাষ্ট্রীয় খেলা হকি, ক্রিকেট না। কিন্তু আমাদের সবার পছন্দ ক্রিকেট। চিংকি আবার রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিন সব বাচ্চারা গার্ডেনে খেলতে চলে আসে, আর খেলার মাঝামাঝি গাট্টুর একটা জবরদস্ত আইডিয়া মাথায় আসে। শোনো 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 সবাই, আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা সবাই অনেক এনজয় করব। কেমন আইডিয়া গাট্টু? হ্যাঁ হ্যাঁ গাট্টু, শিগগিরই বল, কেরাম আইডিয়া? আমার মাথায় একটা ভালো প্ল্যান এসছে।
আরে তো বল না শিগগিরই। গাট্টু সবাই একসাথে মিলে আইপিএল ম্যাচ দেখার প্ল্যান বানায়। সানডে বিকালে আমাদের সবার ফেভারিট টিমের ম্যাচ আছে। আমরা সবাই একসাথে মিলে ম্যাচ দেখলে খুব মজা আসবে। আবার সেই আইপিএল আমি আসতে চাই না দেখতে। আর চিঙ্কি ওখান থেকে চলে যায়। আরে চিঙ্কি দাঁড়া তো। হ্যাঁ শোন তো আগে, আমি থাকছি না। চিঙ্কি যাওয়ার পরও সব বাচ্চারা ডিসকাস করে নেয়। তুই বল গাট্টু, প্ল্যানিংটা কিরম ভাবে হবে? হ্যাঁ আমরা সবাই সানডে সন্ধেবেলায় আমার বাড়ি একসাথে আসবো আর আইপিএল এর ম্যাচ দেখবো। কিন্তু গাট্টু, তোর মা কি মানবে? আরে ও নিজেই ক্রিকেট অনেকবার দেখে। কিন্তু তুই একবার তার পারমিশনটা নিয়ে নে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গাট্টু বাড়ি পৌঁছায় আর দেখে যে চিঙ্কি রেগে আছে। ও আগে ওকে বোঝায়। চিঙ্কি আমার সোনা বোন, কি কাজ আছে? আরে আমরা সবাই একসাথে আইপিএল এর ম্যাচ দেখি না, ওটা আমার ওয়েস্ট অফ টাইম লাগে। চিঙ্কি, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে সাপোর্ট আর চিয়ার করা উচিত না? হ্যাঁ এটা তো আছে। তাহলে যদি একসাথে ম্যাচ দেখি তাহলে ওরা সাপোর্টও পাবে আর আমরা মজাও করব। যেমন তেমন করে চিঙ্কি রাজি হয়ে যায় আর তারপরও মাকে জিজ্ঞেস করে নিতে বলে। ঠিক আছে, আমরা একসাথে এনজয় করব, কিন্তু তুমি একবার মাকে জিজ্ঞেস করো। মা রান্নাঘরে কাজ করছিল আর তখনই গাট্টু দৌড়ে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। মা কি হলো গাট্টু, বলো। মা, কাল পরশু সানডেতে আমরা একসাথে হয়ে ঘরে আইপিএল ম্যাচ দেখতে চাই। আর এতে জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই দেখো। গাট্টু একদম খুশি হয়ে যায়। ইয়ে, থ্যাংক ইউ মা। গাট্টু আর মার কথা বাবা শুনে নেয়। সে ভাবে, আচ্ছা তো এই ব্যাপার। পরের দিন গাট্টু ফিল্ডে সবাইকে প্ল্যানটা বোঝায়। শোনো বন্ধুরা, মা রাজি হয়ে গেছে। কাল সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে আমাদের ফেভারিট টিমের ম্যাচ দেখব। আমরা সবাই তৈরি হওয়া আরম্ভ করে দিই। হ্যাঁ আমি সবার জন্য বাড়ি থেকে পপকর্ন নিয়ে আসবো আর আমি বাবার দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আমরা কাল দেখা করছি আমার বাড়িতে। পরের দিন সব বন্ধুরা গাট্টু আর চিঙ্কির বাড়িতে একত্রিত হয়ে যায়। কিন্তু যেই গাট্টু টিভি অন করে তখন জানতে পারে যে কানেকশনই নেই। এ কি গাট্টু, কানেকশন তো কাটা আছে। আমার বাড়িতে এটাই সমস্যা ছিল, কানেকশন ছিলই না। সোসাইটিতেই সবার বাড়ির কানেকশন কেটে রাখা হয়েছিল। এবার আমরা ম্যাচ কি করে দেখব? 1 ঘন্টায় শুরু হয়ে যাবে ম্যাচ। তখনই হঠাৎ গাট্টুর বাবা সেখানে এসে যায়। বাবা দেখো, কানেকশন আসছে না, আমরা ম্যাচ দেখতে চাই। আরে তো টিভিতে কেন দেখবে খেলা, আমরা সোজা স্টেডিয়ামেই যাই। বাবা পকেট থেকে সবার জন্য এনে থাকা ম্যাচের টিকিট দেখায়। সবাই খুশি হয়ে যায়। বাহ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে, চলো শিগগিরই চলো, কোথাও ম্যাচ আরম্ভ না হয়ে যায়। সবাই যেই স্টেডিয়ামে পৌঁছয় ওদিকে সোসাইটিতে টিভির কানেকশন আবার এসে যায়। আর মা গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সবার বাচ্চাদেরকে টিভিতে দেখে। সব বাচ্চারা রোমাঞ্চে ভরা ওই ম্যাচটার আনন্দ নিতে থাকে, যেটার চর্চা পুরো সপ্তাহ ধরে চলতে থাকে। ইকো ফ্রেন্ডলি গণেশ। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আরে গণেশ চতুর্থী তো কালকে, তোমরা আজকে মূর্তি এনেছো কেন? আরে চঞ্চলানি আঙ্কেল, গণেশ চতুর্থী তো কালকে, কিন্তু কাল সকালে এই মাটির মূর্তি পাওয়া যেত না, তাই আজ গিয়ে আমরা মূর্তি এনেছি। এখন সোসাইটিতে মণ্ডপটা তৈরি করাও বাকি আছে। চলো তাড়াতাড়ি জোগাড় করো। চঞ্চলানি আঙ্কেল, আপনি এই মূর্তিটাকে ক্লাব হাউসে কোনো সুরক্ষিত জায়গাতে রেখে দিন, ততক্ষণ আমরা ডেকোরেশনের প্রস্তুতি নিই। আরে বাচ্চারা, তোমরা তো ইকো ফ্রেন্ডলি মূর্তি আনলে, কিন্তু ডেকোরেশন ইকো ফ্রেন্ডলি কি করে হবে? তাই তো আমরা সুখবিন্দর আঙ্কেলকে ডেকেছি। সুখিন্দর আঙ্কেল আমাদেরকে সাদা কাপড় দিয়ে হিমালয়া বানিয়ে দেবে বলেছে। আর সুরেশ আঙ্কেল ভগবান শঙ্কর আর মা পার্বতীর চিত্র মাটির রং দিয়ে বানিয়ে দিতে চলেছে। আরে বাহ, তার মানে এবারে হিমালয়ার ডেকোরেশন করার আছে। হ্যাঁ, সোসাইটির গণেশ ঠাকুরকে সবাই মিশে ডেকোরেট করা হবে।
আর সেটাও ইকো ফ্রেন্ডলি ডেকোরেশনের সঙ্গে, ইকো ফ্রেন্ডলি গণেশা। চলো চলো রাজু, চলো, তুমি সুখবিন্দার আঙ্কেল আর সুরেশ আঙ্কেলকে ডেকে আনো, আমি কিছু জিনিস নিয়ে আসি, আমরা সবাই ক্লাব হাউসে দেখা করব। এইভাবে সুখবিন্দর আঙ্কেল আর চিনচেলানি আঙ্কেল আর সুরেশ আঙ্কেল সবাই মিলে বাচ্চাদের ডেকোরেশনে সাহায্য করলো। ডেকোরেশন করতে করতে বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে গেছিল আর ওদের খিদেও খুব পেয়েছিল। তাই জন্যে গাট্টু আর চিঙ্কির ঠাকুমা আর মা ওদের জন্য খাবার নিয়ে এলো। ওদের আসতে দেখে সব বড় লোকেরা নিজেদের নিজেদের বাড়িতে খেতে চলে গেল। চলো বাচ্চারা, শিগগিরই কিছু খেয়ে নাও, খুব ক্লান্ত হয়ে গিয়েছো তাই না? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আমি তো জানতাম তোমরা ডেকোরেশনের কারণে খেতেই ভুলে যাবে, তাই আমি টিফিন নিয়ে এখানে চলে এলাম। এখন ডেকোরেশন বন্ধ করো, আগে খাবার খেয়ে নাও। মা, আমি যাচ্ছি, তুমি বাচ্চাদের সাথে থাকো, আমি বাড়ির ডেকোরেশনটা দেখছি। আচ্ছা মা, আচ্ছা। সব বাচ্চারা খাবার খেতে বসে গেল, খাওয়াও হয়ে গেল, আর ডেকোরেশন করতে করতে ওখানে ক্লাব হাউসে বাচ্চারা ঘুমিয়ে পড়ল। রাত হয়ে গেছিল, তাই ঠাকুমাও চাদর মুড়ি দিয়ে বাচ্চাদেরকে ওখানেই ভালো করে শুইয়ে দিল, আর সেও ওখানে ঘুমিয়ে পড়ল। তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, গাট্টু চিঙ্কি, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। ও কে? আমাকে শুতে দাও। হ্যাঁ, গণেশ? হ্যাঁ, আমি হলাম তোমার বন্ধু গণেশা। আরে গাট্টু, তাড়াতাড়ি ওঠ, গণেশ ঠাকুর আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। গণেশা, আপনি আমাদের সঙ্গে? হ্যাঁ, তোমাদের বাচ্চাদের ভক্তিভাব আর পরিবেশকে নিয়ে প্রেম দেখে আমি খুব প্রফুল্লিত, তাই তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। চাও, তোমাদের যা দরকার চেয়ে নাও। মা বলে ঠাকুর থেকে কিছু চায় না, শুধু ভক্তি করে পুজো করতে হয় আর নিজের কর্মের উপরে বিশ্বাস করতে হয়। আমি তোমার এই সরলতা দেখে আরো বেশি খুশি হলাম, তাই আমি তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি। তোমরা সবাই পড়াশোনায় সবসময় ভালো করবে আর তোমাদের কখনো কোনো অসুবিধা হবে না। এরকম বলে গণেশ ঠাকুর ওখান থেকে চলে গেল। গাট্টু আর চিঙ্কির তো নিজেদের উপরে বিশ্বাসই হচ্ছিল না, তাই বারবার দুজনে নিজেদের চোখ ঘষে ঘষে একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে, তুমিও কি সেটাই দেখলে যেটা আমি দেখলাম? তুইও কি গণেশ ঠাকুর দেখলি? এক্ষুনি সত্যি গণেশ ঠাকুর এসেছিল। গাট্টু আর চিঙ্কি একে অপরকে জিজ্ঞেস করছিল, তখনই হঠাৎ বাবা ক্লাব হাউসে এলো আর বলতে শুরু করলো, চলো বাচ্চারা, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তৈরি হও আর তাড়াতাড়ি ক্লাব হাউসে এসো, তারপরে গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করব। দিদা, তুমি জানো এখানে একটু আগে গণেশ ঠাকুর এসেছিল? আর উনি আমাদের আশীর্বাদও দিলেন। যা তা কি বলে যাচ্ছ? গাট্টু চিঙ্কি, গণেশ ঠাকুর তো মূর্তির ভেতরে থাকে, সত্যি করে কি করে আসতে পারে? আরে হ্যাঁ, গণেশ ঠাকুর সত্যিতে আসতে পারবে না রে। গাট্টু আর চিঙ্কির কথাগুলোর উপরে কেউ বিশ্বাস করলো না। সব বাচ্চারা তৈরি হওয়ার জন্য নিজেদের নিজেদের বাড়ি চলে গেল। ততক্ষণে সব বড় লোকেরা মিলে বাকি ডেকোরেশনও করে নিল, সব লাইটও লাগিয়ে দিল। সব লোকেরা স্থাপনার জন্য তৈরি হয়ে এসে আরতির জন্য দাঁড়িয়েছিল। ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे। ओ माय फ्रेंड गणेशा, तुम रहना साथ हमेशा। সেদিন সোসাইটিতে খুব হাঙ্গামা হলো। ব্যান্ড বাজার সাথে গাট্টু চিঙ্কি আর বন্ধুরা সব খুব নাচলো। পরের দিন সোসাইটিতে লেবু আর চামচের কম্পিটিশন অ্যারেঞ্জ করা হলো। তারপর আর কি, গাট্টু, চিঙ্কি, হ্যারি, বান্টি আর পিঙ্কি সব বাচ্চারা বেরিয়ে পড়লো নিজেদের চামচ আর লেবু নিয়ে। On your mark, get set, go! গাট্টু গাট্টু, পিঙ্কি পিঙ্কি, গাট্টু গাট্টু। কখনো গাট্টু এগিয়ে থাকতো, কখনো পিঙ্কি, কখনো গাট্টু, কখনো পিঙ্কি। এমন করতে করতে শেষমেশ পিঙ্কি এই রেসটা জিতে গেল। ইয়াহু, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। চলো এখন সব বড়রা লাইনে লেগে যাও। আরে বাবা, আমরা থোড়ি না খেলবো। চলো চলো, আরম্ভ করো। শর্মা আঙ্কেল, তাড়াতাড়ি এগিয়ে এসো। সুরেশ আঙ্কেল, সুখবিন্দর আঙ্কেল, বাবা এসো না তাড়াতাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, দাঁড়াও, আসছি।
তারপর আর কি, সবাই মিলে লেবু আর চামচের কম্পিটিশনের খুব আনন্দ ওঠালো। আর যেমন তেমন করে লেবুগুলোকে বাঁচিয়ে সুখবিদার আঙ্কেল এই কম্পিটিশনটা জিতে গেল আর নিজের ভাংড়া ডান্স করতে শুরু করলো। ওরে আমি জিতে গেলাম, ওই হয় 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 আমি জিতে গেলাম। ওনাকে নাচতে দেখে সব বাচ্চারাও ওনার সাথে নাচতে শুরু করলো। পরের দিন আলুর রেস ছিল। আজকে দেখবি আমি জিতবো। বান্টি, মনে রেখো আমরা মেয়েরা কিন্তু কম, কিন্তু গতকালও মেয়েই জিতেছে, আর এই পুরো 10 দিনে মেয়েরাই জিতবে। চলো চলো বাচ্চারা, ঝগড়া বন্ধ, এবার লাইনে দাঁড়িয়ে পড়ো। সব বাচ্চারা বস্তায় নিজের পা ঢুকিয়ে রেসের জন্য তৈরি হয়ে গেল। 1 2 3 স্টার্ট। সব বাচ্চারা লাফাতে শুরু করলো। আরে এ কি, বান্টি তো পড়ে গেল। সব বাচ্চারা ওর উপরে হাসতে শুরু করলো। ওরে বাবা, জোরে লাগলো। ইরে বান্টির বাচ্চা, সেদিন আমাকে বৃষ্টিতে জোর করে দুম করে ফেলে দিয়েছিলিস, তখন তো খুব মজা আসছিল, এখন কেমন লাগছে? দুজনের ঝগড়ার মধ্যে গাট্টুর সামনে গণেশ ঠাকুরকে দেখতে পেল। ও গণেশ ঠাকুরের দিকে জোরে জোরে লাফাতে লাফাতে গাট্টু রেস জিতে গেল আর ও ফার্স্ট এসে গেল। কিন্তু গাট্টুর ওখানে পৌঁছানোর আগে গণেশ ঠাকুর ওখান থেকে উধাও হয়ে গেছিল। আরে গণেশ ঠাকুর কোথায় গেল? এক্ষুনি তো ছিল। কি হয়েছে গাট্টু, তুই কি আবার গণেশ ঠাকুরকে দেখলি? হ্যাঁ চিঙ্কি। তার মানে হচ্ছে গণেশ ঠাকুর চাইছেন যে তুই জীবনের সব রেসে ফার্স্ট আসিস, ওনার আশীর্বাদ তোর সাথে আছে। বলো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। গাট্টু আর চিঙ্কি পুরো ভক্তি ভরা মন দিয়ে গণেশের মূর্তির আগে হাত জোড় করলো আর সারা জগতের মঙ্গলের আশীর্বাদ চাইলো, স্বপ্ন হোক বা সত্যি। কিন্তু গণেশ ঠাকুর গাট্টু আর চিঙ্কিকে আশীর্বাদ দিল, এই ব্যাপারটা সত্য। তাই সব সময় মনে রেখো, ভগবানের কাছে কোনো ইচ্ছের আশা না রেখে পুরো মনোযোগ দিয়ে ভগবানের পুজো করা উচিত। ভগবান নিজেই তোমাকে সবকিছু দিয়ে দেবে। হাইড এন্ড সিক গাট্টু চিঙ্কিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো, বাবা সারাটা দিন অফিসে থাকতো। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে। আমরা আজ পুরো 1 সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি, আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেন না আজ আমরা হাইড এন্ড সিক খেলি? কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড এন্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গাট্টু চিঙ্কির মুড খারাপ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল, তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল। গাট্টু চিঙ্কি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন? আমরা খেলবো তো। ইয়ে, তুমি তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। থ্যাঙ্কস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। ধাপ্পা! মা, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আমার ছোটবেলার বন্ধু মিনাও এমনই ভয় পেত। ও বেচারি অন্য কোথাও দেখতে থাকতো, আর আমি অন্য কোথা থেকে এসে ধাপ্পা করে দিতাম। তুমি নিজেরটা বলো না, আমারটা শুনলে আমার সাথে আর খেলবেই না। আচ্ছা, এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম, এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না। সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না। আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা, বাস বাস বাস, কত শোনাবে, আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ চলো, 2টো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার। তো বলো কে লুকোবে আর কে খুঁজবে? গাট্টু। গাট্টু আমাদের সবারকে খুঁজবে, ওরই আইডিয়া ছিল না এটা? ঠিক আছে, আমি খুঁজছি, তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2। আরে চিটিং!
লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়লো। গাট্টু গুনতে থাকলো। 8 9 10 আমি আসছি। ইয়াহু! গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো। আগে তো ও কাউকে পেল না। তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাট্টু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা? গাট্টু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়। তুমি বাবাকে কি খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল। ওকে বলো মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকতো, কারণ চিঙ্কি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজলো, তাও ওকে পেল না। আইডিয়া! গাট্টু মোবাইল বার করে পাপাকে কল করলো। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু, এটা চিটিং। তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার। তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে। তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল। তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেলে তো? আমি জানতাম তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিঙ্কিটা খুব চালাক, সোজাভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কিমা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরও গাট্টু চিঙ্কিকে খুঁজতে পারলো না। এই চিঙ্কি তো সত্যি চালাক। আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিঙ্কি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিঙ্কি খায় বাটার চিঙ্কি, ফ্রিজে ফ্লেভার পেলাম। আর কোথায় যায় চিঙ্কি? কি বাবা, তুমি কি ভাবলে আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গাট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে। খেলে খুব মজাও এলো। আর নয় তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইলে অ্যাডিকশন। দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো। আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে, 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের। গাট্টু আগে আমাকে ধরেছিল। তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে। খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল। আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও। চলো রেডি হও। 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। লাঞ্চ ব্রেক। স্কুলে সবথেকে বেশি বাচ্চারা কার অপেক্ষা করে? আপনার কি মনে হয়? গেম পিরিয়ডের, না স্কুল ছুটি হওয়ার? অপেক্ষা সব বাচ্চাদের হয়, কিন্তু আরো একটা জিনিস আছে যার অপেক্ষা বাচ্চাদের থাকে, সেটা হলো লাঞ্চ ব্রেক। কারণ ওই ব্রেকে সব বাচ্চারা একসাথে হয়, একসাথে খাবার খায় আর মজা ঠাট্টা করতে থাকে। সব বাচ্চাদের মতো আমাদের গাট্টু চিঙ্কিও স্কুলে যায়। ওদের কি পছন্দ হয়ে থাকবে? একদিন বাবা গাট্টু চিঙ্কিকে জিজ্ঞাসা করে, গাট্টু চিঙ্কি, তোমাদের স্কুলে সব থেকে কোন সময়টা ভালো লাগে? বাবার এই প্রশ্নটা গাট্টু সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার তো গেমস পিরিয়ড খুব ভালো লাগে। আর চিঙ্কিমা তোমার? আমার তো পছন্দ লাঞ্চ ব্রেক। আরে হ্যাঁ, আমারও তো লাঞ্চ ব্রেক খুব পছন্দ। বাবা গাট্টু চিঙ্কির এই প্রশ্নে হাসতে শুরু করে।
আর বলে, আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড়ো, কালকে আবার স্কুল যেতে হবে। স্কুলে যাবে তাহলে তো গিয়ে নিজেদের লাঞ্চ ব্রেক এনজয় করবে। বাবার কথা শুনে গাট্টু আর চিঙ্কি দুজনে নিজেদের ঘরের দিকে যায়। তখন গাট্টুর একটা কথা মনে পড়ে। আরো আস্তে করে চিঙ্কিকে জিজ্ঞাসা করে, আরে কালকের প্ল্যান ভুলে গেলি চিঙ্কি? কালকে আমরা লাঞ্চ ব্রেকে একসঙ্গে পার্টি করব। আরে হ্যাঁ, আর সব বাচ্চারা নিজেদের টিফিনে ভালো ভালো সুস্বাদু জিনিস আনবে, এমন কথা হয়েছিল, আমি তো ভুলেই গেছিলাম। গাট্টু এই কথাটা যেই চিঙ্কিকে মনে করালো, চিঙ্কি এক্সাইটেড হয়ে গেল আর মাকে ডাক দিল, মা, মা! চিঙ্কির আওয়াজ শুনে মাম্মি শিগগিরই বাইরে আসলো আর চিঙ্কিকে বলল, কি হলো চিঙ্কি? মা, কাল টিফিনের জন্য কি বানাচ্ছ? আলুর তরকারি আর রুটি। কেন, কি হলো? কাল কিছু স্পেশাল আছে? হ্যাঁ মা, এটা তো স্পেশালি বলা যায়। কারোর জন্মদিন নাকি? আরে না মা। তাহলে? গাট্টু চিঙ্কি চাইছিল যে কাল মা টিফিনে কিছু একটা সুস্বাদু বানায়, কিন্তু সে কি জানতো যে গাট্টু চিঙ্কি আর বন্ধুরা মিলে লাঞ্চের জন্য কি প্ল্যান করে রেখেছে। তাই মা কে কেমন কিসের জন্য এইসব প্রশ্ন করে যাচ্ছিল। গাট্টু চিঙ্কি বলল, চিঙ্কি তুমি মাকে ডিটেলে বলো যে কালকে টিফিনে এমন কি যে আমরা একসঙ্গে কিছু ভালো বানাতে বলছি। গাট্টুর কথা শেষ হওয়ার পরেই চিঙ্কি কাল লাঞ্চ ব্রেকে হওয়া টিফিন পার্টির ব্যাপারে মাকে জানায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তাহলে কালকে কি দেবে? সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। গাট্টু আর চিঙ্কি দুজনে খুব এক্সাইটেড হয়ে যায়। এখন যাও, নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। পরের দিন গাট্টু চিঙ্কি নিজের থেকে সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যায়। দুজনে খুব এক্সাইটেড ছিল যে মা টিফিনে কি দিচ্ছে। দুজনে রান্নাঘরে যায়, কিন্তু ওদের টিফিন অলরেডি প্যাক করা থাকে, তাই সারপ্রাইজ বাইরে আসে না। স্কুলে পৌঁছেই বন্ধুদের সাথে দেখা হয়। বান্টি, গুড্ডি, রাজু, হারি সব বন্ধুরা গাট্টু চিঙ্কির থেকে আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল। এই তো গাট্টু চিঙ্কিও এসে গেছে। লেট হয়ে গেলে তোমরা, আমি তো ভাবছিলাম আবার আসবে কি না। আরে কি করে আসবো না, আজকে তো লাঞ্চ ব্রেকে পার্টি আছে না, মজা করব। গাট্টু, চিঙ্কি আর ওদের সব বন্ধুরা খুব বেশি এক্সাইটেড ছিল যে কখন লাঞ্চ ব্রেক হবে আর কখন ওরা একসাথে হয়ে এনজয় করবে, এমন ওরা মনে করছিল। প্রথম পিরিয়ড আরম্ভ হলো। গাট্টু আর বান্টি দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। বান্টি আজ টিফিনে কি এনেছে সেটা বলছিল। তখনই স্যার ওদের ধরে ফেললো। কি হচ্ছে সেইখানে? গাট্টু আর বান্টি, দাঁড়িয়ে পড়ো। কিছু নয় স্যার। তুমি বলো বান্টি, কি কথা বলছিলে তোমরা? কিছু নয় স্যার, আসলে ও স্যার, ওই লাঞ্চ ব্রেক। বান্টির মুখ থেকে লাঞ্চ ব্রেক কথাটা বেরিয়েই গেছিল। কি বললে? না স্যার, কিছু নয়, আমরা এমনি কথা বলছিলাম। পড়াশোনায় ধ্যান দাও, কথাবার্তা বলো না। গাট্টু সঙ্গে সঙ্গে সামলে নিল, না হলে পুরো ক্লাস আজকে জানতে পেরে যেত যে গাট্টু, চিঙ্কি আর ওদের টিম লাঞ্চ ব্রেকে কি তৈরি করেছে। আস্তে আস্তে করে এক একটা পিরিয়ড হতে থাকে। শুধু লাঞ্চ ব্রেক হওয়ার আগে জিওগ্রাফি পিরিয়ডটা বাকি ছিল, ওটা শেষ হতেই লাঞ্চ ব্রেক ছিল। সব থেকে বোর্ড সাবজেক্ট তো আমার জিওগ্রাফি মনে হয়। আরে আমারও লাঞ্চ ব্রেকের আগে আছে, তাহলে আমি বেঁচে গেলাম, না হলে তো আমি ঘুমিয়েই পড়তাম। সত্যি ক্লাসে সবাই বোর হয়ে যাচ্ছিল, মনে হয় সবার খিদে পেয়ে গেছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করছিল, এমন মনে হচ্ছিল। আরে আমি টিফিনে গরম গরম পরোটা নিয়ে এসেছিলাম রে, এখনো তো ঠান্ডা হয়ে গিয়ে থাকবে, আর এই পিরিয়ডটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। হারির তো এত খিদে পেয়েছিল যে ও জিওগ্রাফি, ক্লাসরুম সব কিছু ভুলে গেছিল আর শুধু খাবারের কথাই বলে যাচ্ছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করে যাচ্ছিল। ক্লাসের সব বাচ্চাদের মুখে খিদে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই হঠাৎ লাঞ্চ ব্রেকের ঘন্টা বাজলো, কিন্তু বাচ্চারা এত হারিয়ে গিয়েছিল যে এরা বুঝতেই পারলো না। তখনই হারি জোরে চিৎকার করলো, গাট্টু চিঙ্কি, লাঞ্চ ব্রেক হয়ে গেল, ইয়ে! হঠাৎ ওরা বুঝতে পারলো যে জিওগ্রাফির টিচার ক্লাসেই রয়েছে। গাট্টু, চিঙ্কি আর গ্যাংয়ের মনে হলো টিচার ওদের এক্ষুনি বলতে, কিন্তু টিচার বাচ্চাদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এনজয় করো বাচ্চারা,
বাচ্চারা এনজয় করতে শুরু করে দেয়। ঘন্টি বাজতেই সব বাচ্চারা নিজেদের নিজেদের টিফিন নিয়ে গ্রাউন্ডের দিকে দৌড়ে যায়। গাট্টু, চিঙ্কি, হারি, রাজু সবাই স্কুলের প্লেগ্রাউন্ডে একটা গাছের ছায়ার তলায় একসাথে হয়। সবাই নিজের পছন্দের জিনিস টিফিনে এনেছিল। সবাই এক এক করে টিফিনে কি কি এনেছো বলো, ঠিক আছে? যেমন চিঙ্কি বলেছিল ঠিক তেমনই বাচ্চারা করতে শুরু করলো। ওরা টিফিনে কি কি এনেছিল সেটা বলতে শুরু করলো। আমি তো পরোটা নিয়ে এসেছি ভাই। আর তুমি বান্টি? আরে আমি তো এনেছি মশলা দোসা উইথ চিজ। ওয়াও, সো ইয়াম্মি ইয়াম্মি। সবাই নিজের নিজের টিফিন খুললো। কেউ ছোলে ভাটুর এনেছিল আর কেউ মশালা রাইস। সবাই নিজেদের নিজেদের টিফিন খুলে বসেছিল, কিন্তু গাট্টু চিঙ্কির টিফিন বন্ধ ছিল। সারপ্রাইজ বাইরে এসেছিল না। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা কি এনেছো সেটা তো দেখাও। সেটা একটা সারপ্রাইজ আমাদের জন্য। আরে তাড়াতাড়ি টিফিনটা খোলো, দেখি ভেতরে কি আছে। গাট্টু চিঙ্কি নিজেদের টিফিন খোলে। ওতে সুস্বাদু মশালা পনির আর গার্লিক নান ছিল। তার সাথে ছিল মিষ্টি মিষ্টি গোলাপ জামুন। আরে বাহ, গোলাপ জাম আমার ফেভারিট। আমারও ফেভারিট। আমাদেরও। আরে এইটা তো অনেক বড় সারপ্রাইজ ছিল রে গাট্টু চিঙ্কি। এরপর সবাই মিলেমিশে খাবার খেলো। হারি, রানা, পরাঠা, পনির তরকারি আর ছোলে ভাটুরে সবাই নিজেদের মধ্যে মিলেমিশে খেয়ে ফেললো। খাবার সময় হাসি ঠাট্টা মজা চলছিল। শেষে সবাই গোলাপ জামুন খেলো। আর গাট্টু চিঙ্কির সারপ্রাইজের মানে গাট্টু চিঙ্কির মায়ের খুব প্রশংসা হলো। Friendship Day. Friendship Day was just around the corner, and Gattu and Chinky were discussing what type of card they were going to make for their friends. Chinky, last year we made a card in the shape of everyone's favorite fruits. For Goody, we made her favorite fruit mango-shaped card, and then for Bunty, pineapple-shaped card. Yes, Gattu, and everyone loved their cards. So what different can we do this time? Have you thought about it? Not yet, Gattu. I was just trying to think about it, but I don't have any good idea. That is when Gattu and Chinky saw Puntoon classroom video in which they were showing how to make DIY friendship bands. Oh wow, Chinky, I have an idea. How about we make friendship bands instead of cards this time? What do you think? You are right, Gattu. I also like your idea very much. So what are we waiting for? Let's get started. Then Gattu and Chinky started working on this idea. They gathered all the material required for these bands and settled in the drawing room. Then Chinky had an idea. Gattu, what if we make our friendship bands for our friends in their favorite colors? Yes, Chinky, it is a very good idea. Come on, let's do this. Goodie's favorite color is green. What about Bunty? I think Bunty's favorite color is probably blue. No, I think it's white. No, wait, I think it's blue. Very good. What kind of best friend you are? You don't even know the favorite color of your best friend. Come on, Chinky, I said it's blue. I am very sure. So let's start making these bands. Then Gattu and Chinky made the bands exactly as they had thought. Mummy was happy to see them working so hard for it. Wow, Gattu, Chinky, the bands that you have been making look very beautiful. You guys are really very talented. Really, Mummy? I am very sure that Goody and Bunty are going to love these bands. You are right. They won't be expecting. We will give them such a surprise. While making the bands, Gattu and Chinky got stuck on a step. What happened, guys? Why did you stop? Mummy, look at this. I can't tie a knot of this band. Yes, Mummy. I also tried very hard, but even I am unable to do it. No problem, Gattu, Chinky. Here, show me. I will help you with this knot. Then Mummy ties a knot of their bands very skillfully, and Gattu Chinky were observing her carefully. Here, it is done. Wow, Mummy, great. How did you do it so easily? Yes, Mummy, you're the best. Thank you, dear. Alright, so you go ahead and do the remaining work, while I will get some snacks for you. You guys must be tired after doing so much work. Yes, Mummy. I am very sure that Gattu must be starving. He gets hungry very often.
I have worked so hard for this. I am very exhausted, Mummy. So, Mummy, what are you going to prepare for us? Why don't you both tell me? What do you want? Cheese paratha. No way. We ate cheese paratha just yesterday. Mummy, why don't you cook something healthy for us? I will make vegetable soup. Okay, Mummy. It is the best option. Mummy prepared soup for them, and Gattu Chinky started making their bands while enjoying the soup. Yay! Finally, our bands are ready. Wow! I can't believe that we have made these amazing bands. They look so beautiful, don't they? Wow! Awesome! You guys have made really nice bands. Good job! I am very excited, Gattu. I can't wait to go to school tomorrow and give these bands to Goody and Bunty. You are right, Chinky. Even I can't wait for it. I wish tomorrow comes soon. Mummy smiled at Gattu and Chinky and asked them to get ready for their dinner. Now eat your dinner and go to sleep. Only then you can go to school tomorrow. Okay, Mummy. Next day, Gattu and Chinky got ready with lots of excitement and went to their school. They saw that Goody and Bunty were already waiting for them. Happy Friendship Day, guys. Happy Friendship Day. All kids wished each other happy Friendship Day. Gattu and Chinky looked at each other and smiled. Then they slowly pull out the bands from their bags. Wow! Bunty, this one is for you. A special friendship band in your favorite color, blue. And Goody, this one is for you. A green colored friendship band. Goody and Bunty were thrilled after seeing their bands. Wow, Chinky. This band is so beautiful. Thank you so much. Really, Gattu, this band is indeed very stunning. How did you make it? We watched a video and then made it accordingly. Yes, we made these beautiful bands as they had shown in the video. Thank you so much, Chinky. I really love this band very much. And Gattu, thanks to you also. Here, I have got a chocolate for you. Happy Friendship Day. Chinky, I have also bought a candy for you. Happy Friendship Day. Then the kids enjoyed the candy and chocolate together. বৃষ্টির মৌসুম মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস। কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ, গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিংকি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিংকি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিংকির দিকে ছুড়ল। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু, চিংকি, এটা কি? এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে। চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিংকি কি বা করতো, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল। আর গাট্টু আর চিংকি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর, ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না, প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল। জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন। ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিংকি ওরা তো হলে ছিলই না। ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেইন। ওয়েলকাম রেইন। থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। ইয়ে!
জোর বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে গাট্টু চিংকি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিংকি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিংকিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিংকি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিংকির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল এখন জল ছিটাচ্ছে। থামাও ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা? বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা, তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো আর জলে নৌকোর রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। উপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো, বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অব্দি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন? শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা, আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিংকির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে 10টা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে, ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না, উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করা হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না, আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালারসের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো। গাট্টু, চিংকি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙে বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে
তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।